আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন পর তোমাদের সামনে আবার হাজির হয়েছি নতুন একটা টপিক নিয়ে। আজকে তোমরা অলরেডি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করব। সো আজকের টপিকটা নিয়ে আলোচনা করার আগে আমি একটু করে বলে রাখি কেন আজকে আমাদের এই টপিকটা নিয়ে আলোচনা, কেন আমরা এই অধ্যায়টা সাজাইছি, ঠিক আছে? তা আমরা একটু করে জানাবো। তার আগে অলরেডি অনেকে আলহামদুলিল্লাহ আমাদের লাইভে যুক্ত হয়ে গিয়েছেন। যারা লাইভে যুক্ত হয়েছেন তারা একটু বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দিবেন, বন্ধু বান্ধবদের একটু জানিয়ে দিবেন, কারণ আপনাদের একটু আগে আমাদের কমার্স একাডেমি আর্টস একাডেমি পেজ থেকে লাইভ হয়েছিল যেখানে ইকোনমিক্স ক্লাস নেওয়া হয়েছিল। তো ওখানে দেলোয়ার স্যার কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যারা বন্ধু বান্ধবদেরকে সর্বোচ্চ মেনশন করবেন এবং ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, তাদের জন্য আমাদের তরফ থেকে থাকতেছে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। সো আপনি কেন মোবাইল রিচার্জটা নিজের কাছে বা নিজের করে কেন নেবেন না? সো মোবাইল রিচার্জটা নিজের করে নেওয়ার জন্য সবাই একটু বন্ধু বান্ধবকে মেনশন করে দিবেন, পাশাপাশি অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন। ইভেন আমি নিজে একটু শেয়ার করে দিচ্ছি, আমি একটু শেয়ার করে দিচ্ছি। শেয়ার করার পরে আমরা সবাই মিলে একসাথে ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করব এবং আজকে আমরা একটা আকর্ষণীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে আমাদের এসএসসি পরীক্ষায় কমপক্ষে দুইটা প্রশ্ন আসবে। যাদের যাদের অলরেডি সামনে হচ্ছে আপনার টেস্ট পরীক্ষা রয়েছে, যাদের অলরেডি সামনে টেস্ট পরীক্ষা তাদের জন্য যেমন আমাদের অধ্যায়টা দরকারি, পাশাপাশি যাদের হচ্ছে ফার্স্ট ইয়ারে যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিবা বা হাফ ইয়ারলি পরীক্ষা যারা দিবা, তোমাদেরও কিন্তু এদের বেশি দরকারি, কারণ মহসিন কলেজ থেকে শুরু করে অধিকাংশ কলেজের মধ্যে আপনাদের হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে এই অধ্যায়টা রয়েছে। সো দ্যাটস ওয়াই আপনাদের জন্য অধ্যায়টা দরকারি। আমি একটু করে আমার যে সমস্ত গ্রুপগুলো রয়েছে আমার গ্রুপগুলোতে আমি একটু করে ক্লাস একটু শেয়ার করেছি। মূলত আজকে আমরা আলোচনা করব, অলরেডি আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় আপনার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এই অধ্যায়টার গুরুত্ব অপরিসীম বলা যায়, অপরিসীম বলা যায় কেননা আমাদের এই অধ্যায় থেকে প্রত্যেকটা বছর যখন থেকে শর্ট সিলেবাস এসেছে, যখন থেকে আমাদের শর্ট সিলেবাসটা আসছে, তখন থেকে প্রত্যেকটা বছর আমাদের এই অধ্যায়ের মধ্যে এই অধ্যায় থেকে কমপক্ষে দুইটা করে প্রশ্ন আসছে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমাদের জন্য অধ্যায়টা দরকারি। ওকে, আমি নিজেও শেয়ার করে দিলাম। এবার আমরা কমেন্টের দিকে আসবো। মাশাআল্লাহ অনেকে জয়েন হয়ে গেছেন। আহ তানজিনা, আচ্ছা আমার ব্রাইটনেস কমতে আমি দেখতেছি না, একটু বেশি বাইরে গেছে কা। তানজিনা তিশা, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার কোচিং এ ভর্তি হতে চাই। আমার কোচিং এ ভর্তি হওয়ার জন্য কিছু করার দরকার নাই, সরাসরি চলে আসেন আমাদের কোচিং এর ঠিকানায়, অথবা যোগাযোগ করতে পারেন যে স্ক্রিনে যে দেওয়া নাম্বার, না নাম্বারটা আমাদের অফ থাকবে, নাম্বারটা অফ রাখবো কিছুদিন। ভাইয়া সপ্তম অধ্যায়ের উপর একটু ক্লাস দেন ও ইনশাল্লাহ। এই যে সমস্ত জিনিসগুলোতে আমরা জানতে চাই, কারণ আমরা বুঝতে পারলাম যে সপ্তম অধ্যায়ে তোমাদের সমস্যা রয়েছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব খুব দ্রুত সপ্তম অধ্যায়ের উপর আমরা ক্লাস দেওয়ার জন্য, ঠিক আছে? কৌশিক বড়ুয়া মেনশন করতেছো, সুমাইরা জান্নাত মেনশন করতেছো, তারপর হচ্ছে সজীব, ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম স্যার, আপনার কোচিং ভর্তি হতে চাই বলে ফেললাম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে আমাদের সাথে দেখতেছেন স্যার, যারা আমাদের সাথে রয়েছেন অলরেডি 50+ স্টুডেন্ট আমাদের সাথে রয়েছেন, সবাই একটু আপনাদের বন্ধু বান্ধবদের একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবদের একটু লাইভটা একটু মেনশন করে দিবেন, যেন আপনার সাথে সাথে সেও যেন ক্লাসটা করতে পারে। এবার আমি একটু করে বলি, স্যার চকবাজার কোথায়? চকবাজার হচ্ছে চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2, চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2 চতুর্থ তলা কমার্স একাডেমি আর্টস একাডেমির মধ্যে চলে আসলে হবে। ওকে, এবার আমি একটু বলি, যারা এইচএসসি 2024 ব্যাচের স্টুডেন্ট রয়েছে আপনাদেরকে কিন্তু আমরা অলরেডি ক্লাসের মধ্যে এই অধ্যায় আমরা শুরু করছি। কি হয়েছে? ক্লাসের মধ্যে আমরা অলরেডি এই অধ্যায়টা শুরু করছি। দ্যাটস ওয়াই ওই ক্লাসের পড়ার সাথে আপনি যারা ব্যালেন্স করতে পারেন, তাই আমরা এই অধ্যায়টা শুরু করতেছি। আবার এসএসসি 25 তোমাদের জন্য তো জানিয়ে দিলাম, আপনাদের সামনে যে হাফ ইয়ারলি এক্সাম রয়েছে, ওই হাফ ইয়ারলি এক্সামের মধ্যে যেন আপনি যেন ভালো করতে পারেন, এই অধ্যায় থেকে যেন প্রশ্ন আসলে যেন আপনি লিখতে পারেন, দ্যাটস আমরা অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি। অধ্যায়টা খুবই সহজ, জাস্ট কয়েকটা জাবেদা একটু ভালো করে মনে রাখতে পারলে এনাফ, ঠিক আছে? স্যার আমার কথাগুলো কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু করে জানাবেন, আমি দুইটা জিনিস আপনাদের থেকে জানতে চাইবো, দেন হচ্ছে আমরা আমাদের ক্লাসের মধ্যে চলে আসবো ইনশাআল্লাহ। রাফসান, ওয়ালাইকুম আসসালাম। মাহি, অনেকজনকে মেনশন করতেছো। তাসলিম বিন সলিম, ওয়ালাইকুম আসসালাম। নামটা কেমন চিনা চিনা লাগতেছে, আবার অচেনাও লাগতেছে, অনেকদিন পর দেখতেছি এরকম লাগতেছে। ওকে স্যার, একটু আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু করে জানাবেন। কথাগুলো যদি শোনা যায় স্যার, আমি আমাদের আমাদের ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আর একটু করে জানাবেন যারা ক্লাস করতেছেন, এইচএসসি 24 কার রয়েছেন, এইচএসসি 25 কার রয়েছেন, আমার এটা একটু জানা দরকার। আমার কোন শ্রেণীর অডিয়েন্সটা বেশি, কাদের জন্য ওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে আছে, তা আমরা একটু জানতে হবে। ওই বেসিস আমাকে পরবর্তী ক্লাসগুলো আলোচনা করতে হবে। দ্যাটস ওয়াই এখানে এইচএসসি 24 কার রয়েছেন, এইচএসসি 25 কার রয়েছেন, তা একটু করে জানাবেন। ফাতেমা সিদ্দিকী, জি স্যার। ওকে, ইয়েস। ওয়ালাইকুম আসসালাম। সানি আনোয়ার, আনরিয়া আনোয়ার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, না তার এসএসসি 24 অদরা। ওকে, যারা এসএসসি 24 এবং যারা এসএসসি 25 হয়েছেন একটু করে জানিয়ে দিবেন। প্রান্ত দাস, এসএসসি 24, নাবিলা বিনতে রশিদ, ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, এবার আমরা একটু পড়ার দিকে আসি, ঠিক আছে? তাহলে আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি স্যার? হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, ঠিক আছে?
ওই যে ক্লাসে যাওয়ার আগে ছোট করে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব স্যার, সেটা হচ্ছে কি আমাদের কমার্স একাডেমি, আর্টস একাডেমি, এইচএসসি 24 ব্যাচ যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য অ্যাকাউন্টিং এর জন্য, নট ফিনান্স, অ্যাকাউন্টিং এর জন্য হচ্ছে আপনাদের একটা কোর্স চালু রয়েছে, যেটা কোর্স ফি হচ্ছে 2500 টাকা, কিন্তু ডিসকাউন্ট এসে হচ্ছে আপনার 1500 টাকা। ঠিক আছে, সো ওই কোর্সে যারা এনরোল করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের আরেকটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র যেটা বললাম একটু আগে অ্যাকাউন্টিং, 2000 টাকার বদলে মাত্র 999 টাকা। তবে সেটা 20 তারিখের মধ্যে কনফার্ম করলে, যারা আমাদের বাইরে থেকে যে সমস্ত স্টুডেন্টরা দেখতেছেন, যারা অ্যাকাউন্টিং ক্লাসগুলো আমাদের এখানে এসে করতে পারতেছে না, তাদের জন্য এই সুবিধাটা নিয়ে 20 তারিখের মধ্যে আপনার ভর্তিটা কনফার্ম করলে আপনি 999 টাকা দিয়ে আমাদের কোর্সের মধ্যে এনরোল করতে পারবেন, শুধুমাত্র অ্যাকাউন্টিং, শুধুমাত্র অ্যাকাউন্টিং। ওকে, কথা আসতে বলবেন স্যার। ওকে, গুড, ভেরি গুড, এটাকে এমডি রাখি, গুড, ভেরি গুড, একটা সুন্দর কথা মনে করা দিয়েছেন, ধন্যবাদ। কথা আসতে বলবো। ওকে স্যার, চলে আসি তাহলে আমাদের পড়ার মধ্যে। যৌথ মূলধনী কোম্পানির মূলধন। স্যার একটু করে আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যৌথ মূলধনী কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি মানেটা কি আপনাদের মতে? যৌথ মূলধনী কোম্পানি বলতে আপনারা কি বুঝে থাকেন? একটু নিজে নিজে প্রশ্ন করেন। এই যে আমার সামনে আসেন না আপনারা, একটু নিজেকে একটু বাস্তবিক করেন না, এটা আধুনিক যুগ, নিজেকে একটু বাস্তবিক করেন, আমার সাথে একটু মুখে মুখে বলার চেষ্টা করেন যে যৌথ মূলধনী কোম্পানি বলতে আমরা নর্মালি কি বুঝে থাকি, একটু বাস্তবিক জ্ঞানে চলে যান। কয়েকজন মানুষ একসাথে তাদের যে সংগ্রহিত মূলধন একসাথে বিনিয়োগ করার মাধ্যমে যে ব্যবসাটা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত করে, তাকে আমরা কি বলতে পারি স্যার? যৌথ মূলধনী কোম্পানি বলতে পারি। এটার আবার অনেক শ্রেণী বিভাগ রয়েছে। যৌথ মূলধনী কোম্পানিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা রয়েছে। আমরা একটু যদি বলি বইয়ের ভাষায়, যৌথ মূলধনী কোম্পানি মানে কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় লোক, কতিপয় লোক মানে কিছু মানুষ স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, কেউ তাকে জোর করে আনে নাই, নিজের ইচ্ছায় যৌথভাবে মূলধন সরবরাহ করে বৈধ উপায়ে যে আইনসিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে। যে আইনসিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান, বেআইনি আনলে হবে না, যেটা আইনসিদ্ধ হবে সেই জিনিসটাকে আমরা কি বলতে পারি? যৌথ মূলধনী কোম্পানি মূলধন বলতে পারি। বাংলাদেশে 1994 সাল, স্যার এই সালটা একটু মার্ক করে রাখবেন, এখানে কনফিউশনে পড়ে যান এই কারণে। আমরা যদি বলি আমাদের অংশীদারি ব্যবসাটা হয় হচ্ছে 1932 সাল, আর যৌথ মূলধনী কোম্পানি হয় 1994 সাল। এই দুইটা সালের মধ্যে আমরা একটু বেশি কনফিউশনে পড়ে যাবো, একটু মাথায় রাখবেন। 1932 হচ্ছে অংশীদারি ব্যবসা, আর 1994 হচ্ছে বাংলাদেশের যৌথ মূলধনী কোম্পানির আইন অনুযায়ী আমাদের এই ব্যবসাটা চালু রয়েছে। এরপর আমরা একটু করে আসি, পরবর্তী স্লাইডের মধ্যে একটু আসি। যৌথ মূলধনী কোম্পানি সংগ্রহ, মূলধন সংগ্রহের অন্যতম উৎস হচ্ছে শেয়ার বিক্রয়। যৌথ মূলধনী কোম্পানি যখন ব্যবসা প্রতিষ্ঠান যখন চালু করে, তখন তাদের একটা টাকার দরকার হয়, মূলধনের দরকার হয়। তো তখন তারা মূলধনটা কিভাবে সংগ্রহ করে? মানুষের নিকট শেয়ার বিক্রি করে সংগ্রহ করে। স্যার ছোট একটা লাইন, একটা ছোট লাইনের মধ্যে আনসার দেওয়া পসিবল, দেখি এখানে আছে কিনা, নাই। তাহলে একটু করে আমাকে বলেন তো, শেয়ার কাকে বলে? আমরা সবাই জানেন শেয়ার কাকে বলে। স্যার যে বলছিলেন আওয়াজ মানে আস্তে কথা বলার জন্য, কথাটা আস্তে আস্তে যাচ্ছে একটু করে জানাবেন স্যার, কথাটা আস্তে আস্তে ক্লিয়ারলি যাচ্ছে একটু জানাবেন। এইচএসসি মাশাআল্লাহ অনেকেই আছেন এইচএসসি 24 আছে, 25 আছে। শিফাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। উর্মি এইচএসসি 25, দেব শিল 24, রাশেদ 25, সলিম 25। ওকে, অনেকেই 25 এর আছেন মাশাআল্লাহ, 24 এর অনেকে আছেন, গুড, দুটোটা ইকুয়ালি আছেন। স্যার আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে শেয়ার আমরা কাকে বলে থাকি? শেয়ার কাকে বলে থাকি একটু আপনারা জানাবেন। পাশাপাশি আমি একটু আরেকটা কথা বলে ফেলি, পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের নিকট থেকে শেয়ার বিক্রয় করে মূলধনের একটা বড় অংশ কি করে থাকে? সংগ্রহ করে থাকে। স্যার কিরকম? সাপোজ আমার 1 লক্ষ টাকা দরকার, সাপোজ আমার 1 লক্ষ টাকা দরকার। এখন আমি যদি বলি বাবা আমার 1 লক্ষ টাকা দরকার, আপনারা আমাকে 1 লক্ষ টাকা করে দেন, তো দিতে পারবেন? দেওয়ার একটু আপনাদের জন্য ডিফিকাল্ট। আপনাদের পকেটে আপনাদের আপনার পার্সোনালি নিজের 1 লক্ষ টাকা থাকাটা হচ্ছে একটু ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি আমাদের 1 লক্ষ টাকা নাই, এরকম বলতে পারি। এটা হচ্ছে আমার মূলধন। একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করবো, দ্যাটস আমার একটা বিগ অ্যামাউন্টের মূলধন লাগতেছে। ওই মূলধনটাকে যখন আমরা ভেঙে ফেলবো, ছোট ছোট ভাগে ভাগে যখন আমরা ভাগ করে ফেলবো, তখন ওটাকে আমরা কি বলতে পারবো? শেয়ার বলতে পারি। আমরা কি বলতে পারি স্যার? ওই যে একজন বললো মোট মূলধনের ক্ষুদ্র অংশ, গুড, ভেরি গুড। আমি একটু করে দেখি, দেখেন মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা কি বলি স্যার? শেয়ার বলি। স্যার কিরকম? এই যে 1 লক্ষ টাকা, এটা আমার কাছে নাই, তো আমি কি করলাম? 1 লক্ষ টাকাটাকে ভাগ করে 100 টাকা করে আমি শেয়ার বানালাম। 100 টাকা, 100 টাকা, 100 টাকা করে করে আমার একটা শেয়ারের দাম। তাহলে এখন বলেন তো, আপনার পকেটে 100 টাকা আছে না? আপনি ইজিলি চাইলে আমাকে 100 টাকা দিতে পারতেছেন না? ইজিলি চাইলে আপনি আমাকে 100 টাকা দিতে পারতেছেন। এই যে মূলধন, বিগ একটা অ্যামাউন্ট, এটাকে যখন ক্ষুদ্র 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 অংশ যখন ভাগ করে ফেলবো, সেটাকে আমরা কি বলতে পারি? শেয়ার বলতে পারি। তাহলে শেয়ার কাকে বলে স্যার? মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। একটা বিষয় একটু মনে রাখবেন, শেয়ার
কখনো বিভিন্ন নামে হবে না, বিভিন্ন দামে হবে না, শেয়ারটা সবসময় একটা দামেই হবে। আমি যদি শেয়ার যদি 100 টাকা হয়, আমার শেয়ারের দাম হবে সবসময় কত টাকা স্যার? 100 টাকা। এর চেয়ে আমি বেশি দামও বিক্রি করতে পারি, কম দামও বিক্রি করতে পারি, সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর। তবে একটা শেয়ার 100 টাকা, একটা 103 টাকা, একটা 105 টাকা, একটা 99 টাকা এরকম হয় না। শেয়ার সবসময় সমান হারে থাকবে। তাহলে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে স্যার আমরা কি বলতে পারি? আমরা শেয়ার বলতে পারি। মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে আমরা শেয়ার বলতে পারি। এরপর আসেন, যৌথ মূলধনী কোম্পানি শেয়ার মূলধনকে যখন নির্দিষ্ট মূল্যের কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে, তখন এরূপ প্রতিটি অংশকে এক একটা কি বলে? আমরা শেয়ার বলি। এই যে আমার 1 লক্ষ টাকা মূলধন দরকার, এই 1 লক্ষ টাকা মূলধনের জন্য আমি এটাকে ছোট ছোট ভাগে ভাগ করছি। 100 টাকা, 100 টাকা, 100 টাকা, ছোট ছোট ভাগে ভাগ করলাম। এই 100 টাকা, 100 টাকা, 100 টাকা ছোট ছোট ভাগ, এই ভাগগুলো হচ্ছে আমার জন্য কি স্যার? শেয়ার। এগুলোকে আমরা কি বলতে পারি স্যার? শেয়ার বলতে পারি। এরপর আসেন, শেয়ার সম্পর্কে আমরা জানলাম। শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ। আমাদের যে সমস্ত শেয়ার গুলো রয়েছে, ও শেয়ার মূলধন যেগুলো রয়েছে, ওগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি, বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ওই ভাগগুলো সম্পর্কে আমরা একটু করে জানি। প্রথমে আসেন অনুমোদিত বা নিবন্ধিত মূলধন। একটা ছোট করে ছবি দেখবো আমরা এই জায়গায়, তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাহলে দেখেন তো, অনুমোদিত বা নিবন্ধিত মূলধনটা বেসিক্যালি আমরা সরকারের সাথে তুলনা করি। কার সাথে তুলনা করি? সরকারের সাথে। কেন? কারণ এই অনুমোদিত মূলধনটা আমি আমার ইচ্ছা মতো চাইলে যাহা মন চায় তা মূলধন সংগ্রহ করতে পারবো না। একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা কোম্পানি প্রতিষ্ঠান যখন গঠন করতে যাব, তখন বাংলাদেশের সংবিধান অনুযায়ী নিবন্ধকের অফিসে আমার নির্দিষ্ট ফি জমা দিয়ে নিবন্ধন করতে হবে। তো যখন আমি নিবন্ধন করতে যাব, তখন আমাকে অবশ্যই সেখানে উল্লেখ থাকতে হবে যে আমি কত টাকা করে, কতটা শেয়ার বিক্রি করে, কত টাকা মূলধন সংগ্রহ করতে চাচ্ছি। তাহলে আমরা সরকারের নিকট থেকে যতটা টাকা সংগ্রহ করার জন্য, যতটা টাকা আমি আদায় করার জন্য, বা যতটা টাকা আমি পারমিশন নিব সরকার থেকে, সেটাকে আমরা কি বলতে পারবো? অনুমোদিত বা নিবন্ধিত মূলধন। যেটা আমরা নিবন্ধন করার সময় যেটা উল্লেখ করব। একটু বইয়ের ভাষায় আসি। কোম্পানির স্মারকলিপিতে যে পরিমাণ মূলধনের কথা বলা থাকে তাকে অনুমোদিত মূলধন বলে। স্মারকলিপি, আমরা কোম্পানির যেই একটা পত্র নিবন্ধকের অফিসে জমা দিব, তখন আমাদের যে লিপিটা থাকে, যে পত্রটা থাকে, ওখানে যে পরিমাণ মূলধনের কথা বলা থাকে সেটাকে আমরা কি বলি? অনুমোদিত মূলধন বলি। এই মূলধন দ্বারা সাধারণত কোম্পানির মূলধনের সর্বোচ্চ সীমাকে কি করা হয়? নির্দেশ করা হয়। শুধুমাত্র নামমাত্র বা কাগজে কলমে, শুধুমাত্র নামের কাজ করে, এটা কাজে কোনো কাজ নাই। শুধুমাত্র নামমাত্র বা কাগজে কলমে এই মূলধনের ব্যবহার হয় বলে একে নামমাত্র মূলধন বলা হয়। একটু মনে রাখবেন। অনুমোদিত মূলধনের নামগুলো একটু দেখেন: অনুমোদিত মূলধন, নিবন্ধিত মূলধন, নামমাত্র মূলধন। অনুমোদিত মূলধন, নিবন্ধিত মূলধন, নামমাত্র মূলধন। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রাখবেন। যেমন একটা এক্সাম্পল দিলাম, প্রতিটি 100 টাকা মূল্যের 10,000 শেয়ার 1 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। যেমন আমি একটা কোম্পানি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যেটা আমি মূলধন সংগ্রহ করবো কত টাকা? 10 লক্ষ টাকা। আমি সরকারের কাছে পারমিশন নিলাম যে আমি প্রত্যেকটা শেয়ার 100 টাকা করে 10,000 শেয়ার আমি মানুষের নিকট কি করব? বিক্রি করব। এই যে প্রত্যেকটা শেয়ার 100 টাকা শেয়ার 10,000 মানুষের নিকট বিক্রি করে আমি 10 লক্ষ টাকা সংগ্রহ করব। এরকম একটা পত্রের মাধ্যমে সরকার থেকে আমরা যখন পারমিশন নিব, সেটাকে আমরা কি মূলধন বলতে পারি? অনুমোদিত মূলধন বলতে পারি। এটা গেল হচ্ছে আমাদের অনুমোদিত মূলধন নিয়ে আলোচনা। এরপর আমরা দেখবো 2 নম্বর আমাদের পয়েন্ট আসবে হচ্ছে আপনার ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন মানে কি? কোম্পানি মূলধন সংগ্রহের লক্ষ্যে অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণ নিকট বিক্রয়ের উদ্দেশ্যে প্রচার করা হয় তাকে আমরা ইস্যুকৃত মূলধন বলে থাকি। একটু ভালো করে বুঝবেন। আমি সরকার থেকে একটু আগে পারমিশন নিয়েছিলাম, কয়টা শেয়ার আমি মানুষের নিকট বিক্রি করব? 10,000 শেয়ার আমি মানুষের নিকট বিক্রি করব। এখন প্রত্যেকটা কোম্পানি যতটা শেয়ার সরকার থেকে পারমিশন নিব, ঠিক ততটা শেয়ার মানুষের নিকট বিক্রি করে না। কেন বিক্রি করে না? কিছু শেয়ার তাদের কাছে রেখে দেয়। কেন রেখে দেয়? কারণ ভবিষ্যতে যেন আমি ওই শেয়ারগুলো যেন একটু বেশি দামে কি করতে পারি? বিক্রি করতে পারি। তাহলে আমার কোম্পানির শেয়ার আমি যা সরকার থেকে পারমিশন নিছি, এর মধ্য থেকে সাধারণ সবাই সিদ্ধান্ত নিয়ে আমি কিছু শেয়ার মানুষের নিকট বিক্রি করব। যতটা শেয়ার আমি মানুষের নিকট বিক্রি করার জন্য আমি চিন্তা করছি বা একটা সবার মধ্যে সিদ্ধান্ত নিছি, সেই শেয়ারটাকে আমরা কি বলি? ইস্যুকৃত শেয়ার বলি। আর ওই শেয়ারের সাথে টাকাটাকে গুণ করে আমরা ইস্যুকৃত মূলধনটা পাই। যেমন দেখেন, প্রতিটি 100 টাকা মূল্যের 10,000 অনুমোদিত শেয়ারের মধ্যে 7,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন দেয়া হলো। এক্ষেত্রে ইস্যুকৃত মূলধন হলো 100 গুণ 7,000 সমান সমান 7 লক্ষ টাকা। মানে আমি মানুষের নিকট 10,000 শেয়ার বিক্রি করার জন্য সরকার থেকে পারমিশন নিয়েছিলাম, এখন আমি মানুষের নিকট কতটা শেয়ার বিক্রি করব? 7,000 শেয়ার এখন আমি মানুষের নিকট বিক্রি করব। এটা আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, বা আমরা সিদ্ধান্ত নিলাম। এরপর আসেন, শেয়ারের দাম কি নির্দিষ্ট করা থাকে? হ্যাঁ, শেয়ারের দাম একটা শেয়ারের দাম অবশ্যই সরকার কর্তৃক নির্দিষ্ট করে দিবে। এরপর আমি চাইলে ওই শেয়ারটা চেয়ে বেশি দামও বিক্রি করতে পারবো, অথবা চাইলে আমি কম দামে বিক্রি করতে পারবো।
তারপর হচ্ছে ভাই শেয়ার আর মূলধনের মধ্যে পার্থক্য কি? যৌথ মূলধনী কোম্পানিতে কেন শুধু শেয়ার এক কথা বলা হয়? স্টক সেম একই কথা, শেয়ার আর স্টক দুটো একই কথা হয়ে থাকে। তারপর হচ্ছে আপনার স্যার ভাত খাবো, আরে বাবা ভাত ভাত নিয়ে নিয়ে খেয়ে খেয়ে ক্লাস করো। ভাত খেয়ে খেয়ে তো ক্লাস করা যায়, ভাত খেয়ে খেয়ে ভাতের সাথে বসে বসে ভাত খেয়ে খেয়ে ক্লাস করা যায়। কয়টা? 9টা বাজে এখনো মাত্র, তাড়াতাড়ি ভাত। আমাদের ভাত কখন যায় আল্লাহ জানে। ওকে স্যার, একটু দেখেন শেয়ার গুলো আমরা কোথায় বিক্রি করতে পারি? বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ রয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। ওখানে দুইটা স্টক আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম বা চিটাগং স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, একটাকে আমরা বলি ডিএসই আর একটাকে বলি আমরা সিএসই। এই ডিএসই এবং সিএসই এর মাধ্যমে আমাদের শেয়ার গুলো আমরা বাজারের মধ্যে কি করতে পারি? বিক্রয় করতে পারি। এরপর আসেন আবেদনকৃত শেয়ার। আবেদনকৃত শেয়ার মানে কি? আমরা একটু আগে বললাম 10,000 শেয়ার আমি মানুষের নিকট বিক্রি করব, সরকার থেকে পারমিশন নিছি। কতটা শেয়ার আমি মানুষের নিকট বিক্রি করতেছিলাম? 7,000 শেয়ার আমি মানুষের নিকট বিক্রি করতেছি। 7,000 শেয়ার আমি মানুষের নিকট বিক্রি করতেছি। এখন এই 7,000 শেয়ার কেনার জন্য কি মাত্র 7,000 মানুষ কি আমার কোম্পানিতে আবেদন করবে? জীবনও না। আমার এই 7,000 শেয়ার কেনার জন্য কি মাত্র 7,000 মানুষ কি আমার কোম্পানিতে আবেদন করবে? কখনোই না। এই 7,000 শেয়ার গুলো কেনার জন্য অবশ্যই বেশি সংখ্যক মানুষ আবেদন করবে। আমি এখন যদি বলি আমার একটা ম্যানেজার দরকার আছে, ম্যানেজার দরকার আছে একজন, তো একজন ম্যানেজার হওয়ার জন্য কি মাত্র একজনই কি আমার কোম্পানিতে সিভি জমা দিবে? কখনোই না। ম্যানেজার হওয়ার জন্য আমার এখানে কমপক্ষে আমি ধরে নিলাম তিনজন মানুষ মনে করে ম্যানেজার হওয়ার জন্য আবেদন করছে। 3জন মানুষ আমার কোম্পানির ম্যানেজার হওয়ার জন্য সিভি জমা দিল। আমি কি 3জনকে ম্যানেজার বানাতে পারবো? পারবো না। ওই যে যতজন মানুষ আমার কোম্পানিতে ম্যানেজার হওয়ার জন্য আবেদন করতেছে, ওটা হচ্ছে আমার জন্য আবেদনকৃত সংখ্যা। ঠিক আছে, ঠিক একই ভাবে আমার কোম্পানিতে আমি এখন বাজারে শেয়ার বিক্রি করতেছি 7,000। এই 7,000 শেয়ার কেনার জন্য মাত্র 7,000 মানুষ আবেদন করবে না, অবশ্যই চেয়ে বেশি সংখ্যক মানুষ আবেদন করবে। তাহলে আমার কোম্পানির 7,000 শেয়ার কিলো কেনার জন্য যতজন মানুষ আবেদন করবে তাকে আমরা কি বলতে পারবো? আবেদনকৃত শেয়ার। দেখেন, কোম্পানি ইস্যুকৃত শেয়ার ক্রয় করার জন্য যে পরিমাণ মানুষ অর্থ জমা দিয়ে আবেদন করে তাকে আবেদনকৃত শেয়ার বলে। যেমন প্রতিটি 10 টাকা মূল্যে 10,000 অনুমোদিত শেয়ার মধ্যে 7,000 বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন দেওয়া হলো এবং তা ক্রয়ের জন্য 9,000 মানুষ আবেদন করলো। তাহলে এই 7,000 শেয়ার কেনার জন্য কতজন মানুষ আবেদন করলো? 9,000 মানুষ আবেদন করলো। তাহলে আমার আবেদনকৃত শেয়ার হবে কত? 9,000। আবেদনকৃত শেয়ার হবে আমার জন্য কত? 9,000। এরপর আসেন, দেখেন স্যার শেয়ারগুলো আমরা কোথায় কিসের মাধ্যমে করি? আইপিও। শেয়ারগুলো আমরা একদম যেটা ইয়াতে প্রাথমিক বা আমরা শেয়ারগুলো হচ্ছে আইপিও এর মাধ্যমে করি। আইপিও এর একটা পূর্ণরূপ আছে, এমসিকিউর জন্য দরকার, একটু ভালো করে দেখে নেবেন। ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। এটা একটু ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, এরপর আসেন আবেদনকৃত শেয়ার গেল। এরপর হচ্ছে আমার বিলিখিত শেয়ার। ঠিক আছে স্যার, বিলিখিত শেয়ার। বিলিখিত শেয়ার মানে একটু দেখেন, প্রাপ্ত আবেদনের ইস্যুকৃত অংশ হচ্ছে বিলিখিত শেয়ার। স্যার কিরকম? আমি মানুষের নিকট 10,000 শেয়ার মানুষের নিকট বিক্রি করার জন্য সরকার থেকে পারমিশন নিলাম। 7,000 শেয়ার আমি মানুষের নিকট বিক্রি করতেছি। এই 7,000 শেয়ার কেনার জন্য আমার এখানে আবেদন করছে কয়জন? 9,000 মানুষ। তাহলে স্যার নর্মালি আপনি বলেন না, আমি কি তখন 7,000 মানুষকে কি মালিক বানাতে পারবো নাকি 9,000 মানুষকে মালিক বানাতে পারবো? আমি মালিক বানাবো বলছি 7,000, মালিক বানাবো বলে পত্রিকার মধ্যে বিজ্ঞাপন দিচ্ছি কতজনের জন্য? 7,000 জনের জন্য বিজ্ঞাপন দিচ্ছি। এই 7,000 জন মালিক কজন? আমার এখানে আবেদন করছে 9,000 মানুষ। তাহলে আমি কি 9,000 জনকে মালিক বানাতে পারবো? কখনোই না। কয়জনকে মালিক বানাতে পারবো? আমি 7,000 মানুষকে কি বানাতে পারবো? মালিক বানাতে পারবো। এই যে এটা হচ্ছে আমার জন্য বিলিখিত মূলধন। এরপর আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শেয়ার, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক শেয়ার বিলীকরণ। শেয়ার বিলীকরণ বলতে কি বুঝছো একটু দেখেন। যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বাজারে প্রধানত 3 ভাবে শেয়ার গুলো আমরা বিলি করে থাকি। এই যে একটু আগে একজন জিজ্ঞেস করছিলেন না, শেয়ারের দাম কি ফিক্স থাকবে কিনা, সর্বোচ্চ কতজন করতে পারে? অনেক, যতজন মন চায় ততজন আবেদন করতে হবে, যতজন মন চায় ততজন আমার আবেদন করতে হবে। ঠিক আছে, এখন আমি যদি বলি একটা গ্রামীণ ফোন কোম্পানির শেয়ার বিক্রি করা হচ্ছে যার মূল্য মাত্র 10,000 টাকা, যাদের কাছে 10,000 টাকা আছে সবাই তো গ্রামীণ ফোন কোম্পানির শেয়ার কেনার জন্য অবশ্যই কি করবে? আবেদন করবে। ঠিক আছে, হ্যাঁ, তবে মাঝে মাঝে কোম্পানি কিছু ক্রাইটেরিয়া দিতে পারে। মাঝে মাঝে কোম্পানি বলতে পারে হচ্ছে কিরকম বলতে পারে যে যাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে তারাই শুধু আবেদন করবা, হ্যাঁ, নির্দিষ্ট কিছু মানুষকে আবেদন করবা, 500 জন পর্যন্ত আমরা আবেদন নিবেদন করে বলতে পারে। ওটা হচ্ছে কোম্পানির ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে থাকে। এখন আসেন শেয়ার যে আমরা বিলি করবো, শেয়ারগুলোকে আমরা 3টা ধাপে বিলি করতে পারি। কি কি ধাপে বিলি করতে পারি দেখেন তো? শেয়ার বিলিকরণ, একটা হচ্ছে সমহার, একটা হচ্ছে অধিহার, একটা হচ্ছে অবহার। সমহার, অধিহার, অবহার। সমহার, অধিহার, অবহার। স্যার এই সমহার মানে কি, অধিহার মানে কি, অবহার মানে কি একটু জানতে হবে। আমরা এতক্ষণ ধরে যে এক্সাম্পল গুলো দিচ্ছিলাম প্রত্যেকটার মধ্যে আমাদের শেয়ার, আমাদের কোম্পানির মধ্যে শেয়ার গুলো আমরা বিক্রি করতেছিলাম। একটা শেয়ার দাম ছিল কত টাকা? 100 টাকা। তাহলে দেখেন 100 টাকা শেয়ার আমি যদি বাজারে যদি 100 টাকা দিয়ে বিক্রি করি তাহলে সেটা তো আমার জন্য কি হার হবে? সমহার। 100 টাকা শেয়ার আমি যদি বাজারে যদি 100 টাকা দিয়ে যদি বিক্রি করি তাহলে সেটা আমার জন্য কি হার হবে? সমহার। সমহার মানে সমান হারে, বেশিও না কমও না। আবার অধিহার বলতে কি বোঝায় দেখেন,
100 টাকার শেয়ার আমি বাজারে 110 টাকা বিক্রি করলাম। 100 টাকার শেয়ার আমি বাজারে কত টাকা বিক্রি করলাম? 110 টাকা দিয়ে বিক্রি করলাম। কত টাকা বেশি দামে বিক্রি করছি স্যার? 10 টাকা বেশি দামে বিক্রি করছি। এই যে 10 টাকা বেশি দামে বিক্রি করলাম, ওটাই হচ্ছে আমার জন্য কি হার স্যার? অধিহার। তাহলে যেটা শেয়ার মূল্য, ওই শেয়ার মূল্য দামে যদি বিক্রি করি তাহলে সেটা হচ্ছে সমহার। যেটা শেয়ার মূল্য এর চেয়ে যদি বেশি দামে যদি বিক্রি করি তাহলে সেটা কি হার হবে স্যার? অধিহার। তাহলে আপনারাই বলেন, যেটা শেয়ার মূল্য এর চেয়ে কম দামে বিক্রি করলে সেটা আমার জন্য কি হার হবে? অবশ্যই অবহার হবে। অবশ্যই কি হার হবে? অবহার। তাহলে অবহার মানে কি দেখেন, 100 টাকার শেয়ার আমি 95 টাকায় বিক্রি করলাম 5 টাকা, তাহলে আমার জন্য কি হার হবে স্যার? অবহার হবে। ঠিক আছে, গেল। তাহলে আমরা শেয়ার গুলো বিলি কিভাবে করতে হয় তা একটু করে জানলাম। এবার স্যার আমরা কয়েকটা একটু এমসিকিউ নিয়ে একটু আলোচনা করবো স্যার, একটু এমসিকিউ নিয়ে আলোচনা করবো। আমরা সেটা এমসিকিউ নিয়ে একটু গেম খেলবো। ঠিক আছে, তাহলে সবাই যারা আমাদের লাইভের মধ্যে অলরেডি যুক্ত রয়েছেন সবাই একটু করে কি করবেন, আনসার দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করবেন। আসেন প্রথম প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্ন আমরা একটু করে দেখি, বাংলাদেশে কত সালের কোম্পানি আইন চালু রয়েছে? আপনারা নিজেরাই বলতে পারবেন, অপশন ছাড়াই বলতে পারবেন। একটু আগেই বলেছিলাম বাংলাদেশে কত সালের কোম্পানি আইন চালু রয়েছে, তাও আপনাদের সুবিধাতে আমরা অপশন দিয়ে দিলাম। ক নাম্বার 1932, খ নাম্বার 1894, গ নাম্বার 1994, গ নাম্বার 1999। কত সালের কোম্পানি আইন বাংলাদেশে চালু রয়েছে একটু করে জানাবেন। বাংলাদেশে কত সালের কোম্পানি আইন চালু রয়েছে? এমডি শাওন, ওয়ালাইকুম আসসালাম। তারপর বাবারে বাবা, তোমারটা কি নাম? কিছু পড়াইতে যায় না। ওয়ালাইকুম আসসালাম। তাও 1194, একজন বলছেন 1194। স্যার 1194 কোনো অপশন নাই। একজন বলছেন 1932, একজন বলছেন 1932। আমি বললাম বাংলাদেশে কত সালের কোম্পানি আইন চালু আছে, বাংলাদেশে কত সালে কোম্পানি আইন চালু রয়েছে। একজন বলছেন 1994, তারপরে হচ্ছে নাবিলা বিনতে রশিদ 1992, সাগর খান 1994, 1994 রাফসান 1932 বলছে, আবার বলছে 1994। স্যার একটু সবাই একটু দেখি আনসার করতে, দেখি কয়জনটা রাইট আনসার হচ্ছে একটু দেখি, কয়জনটা রাইট আনসার হচ্ছে একটু দেখি, কয়জনটা রাইট আনসার হচ্ছে একটু দেখি। ক ক বললো একজনে, তারপর বলছে 94, একজন কত 94? 94 দুইটা আছে, 1894, 1994। কোন 94 এর কথা বলতেছেন আপনি? প্রান্ত দাস। তারপরে 1994, 1932, 1994। মাশাআল্লাহ, অনেকে কমেন্ট করতেছেন 1994, 1994। যাক, অধিকাংশ কমেন্ট এখন 1994 দিকে চলে আসছে। এতক্ষণ ধরে আপনারা বলতেছিলেন 1932 কেন স্যার? 1932 কেন? আমরা বলছিলাম বাংলাদেশের কোম্পানি আইন 1994 সাল, বাংলাদেশে অংশীদারি আইন 1932 সাল। আমরা তো অংশীদারি আলোচনা করতেছি না, আমরা করতেছি কোম্পানি। তাহলে বাংলাদেশের কোম্পানি আইন স্যার কত সালে চালু রয়েছে? বাংলাদেশের কোম্পানি আইন চালু রয়েছে 1994 সাল। তো যারা 1994 সাল আনসার দিয়েছেন সবার আনসারটা রাইট আনসার, অথবা যদি বলি গ নাম্বারটা হচ্ছে আমার জন্য রাইট আনসার। ঠিক একইভাবে স্যার আমরা আরেকটা পরবর্তীতে আরেকটা প্রশ্নের মধ্যে চলে যাব। আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের জন্য অন্যতম উৎস কি? স্যার এটা যদি না পারেন মাথা ফুড়ে ফেলবো। যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের অন্যতম উৎস কি? ক নাম্বার ঋণপত্র, খ নাম্বার ব্যাংক ঋণ, গ নাম্বার ব্যক্তিগত তহবিল, আর গ নাম্বার হচ্ছে শেয়ার বিক্রয়। কোনটা হবে একটু বলতো দেখি। কোম্পানি মূলধন সংগ্রহের অন্যতম উৎস কি? প্রধান উৎস কি? কোনটা থেকে যৌথ মূলধনী কোম্পানির প্রতিষ্ঠানরা মূলধন সংগ্রহ করে থাকে? 1932 হচ্ছে অংশীদারি। গুড, ভেরি গুড। তাবাচ্চুম মাহি, তাবাচ্চুম মাহি। হ্যাঁ, পানি হলেও চলবে, গলাটা মিশলেই হবে। একটু বলেন দেখি, যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের অন্যতম উৎস কি? 2 নম্বর প্রশ্ন কি হবে একটু বলেন। 2 নম্বর প্রশ্ন কি হবে একটু বলেন। দেখি ফুলাফাইন কারা কারা পারেন। ঋণপত্র, ব্যাংক ঋণ, ব্যক্তিগত তহবিল, শেয়ার বিক্রয়। একদম সহজ একটা প্রশ্ন। কাজী মুহাইমিন রাজিন গ, শেখ মোহাম্মদ রাফসান গ, শেখ না সরি শাহ, শেখ নুহা, শেখ বেশি নাকি? হ্যাঁ, গ। তারপর হচ্ছে বাবা এটা কি কঠিন নাম, দেবিত্রীশীল গ। তারপরে প্রান্ত দাস 4, মিনহাজ গ, গ শেয়ার বিক্রয় গ 2। সাগর খান 2 নাম্বারটা গ বলতেছে। আহমেদ ইসলাম গ। গুড, ভেরি গুড। সবাই যাক, সবাই কেন রাইট আনসার দিচ্ছে। আসাদুজ্জামান রিপন গুড। এই যে দেখুন সবগুলো বলা হয়, সবগুলো বলা হয় হচ্ছে কমেন্ট করার চেষ্টা করতে। এটাই হচ্ছে একটা স্পিড। আপনি এভাবে যদি কমেন্ট করতে থাকেন, দেখেন আপনি পারেন, আমি জানি আপনি পারেন, আপনি জায়গা পরে বলতে শেয়ার বিক্রয় কি পারে, কিন্তু আপনি যখন এটা কমেন্ট করছেন তখন আপনি একবার মনে মনে বলতেছেন গ নাম্বার শেয়ার বিক্রয়, আপনার মাথায় আলটিমেটলি ভালোভাবে সেট হচ্ছে। ঠিক আছে, সো একটু কমেন্ট করেন, তাহলে দেখবেন আপনার মাথার মধ্যে এটা খুব ভালোভাবে সেট হওয়ার চেষ্টা হবে। গুড, ভেরি গুড। যারা আনসার দিয়েছেন সবার আনসারটা রাইট হয়েছে। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের অন্যতম উৎস হচ্ছে কি স্যার? শেয়ার বিক্রয় স্যার। এবার আসেন 3 নাম্বার একটা প্রশ্ন করবো, খুব সুন্দর একটা প্রশ্ন যেটা আপনাদেরকে বলে দিয়েছিলাম প্রশ্নটা। ঠিক আছে, তো প্রশ্ন আমি একটু করে বলে দিই, দেখেন প্রশ্ন একটু দেখেন, তাহলে বলেন দেখি। অনুমোদিত মূলধনের অপর নাম কি?
অনুমোদিত মূলধন দেখিয়ে দিয়েছিলাম। অনুমোদিত মূলধনের অপর নামগুলো কি কি একটু দেখেন। নামমাত্র মূলধন, বিলিখিত মূলধন, নিবন্ধিত মূলধন। কোনটা হবে আনসার? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 3, ঘ 1 2 3। এটা একটা বিষয় রাখার কোনো অপশন রাখা যায় না, মানে মনে হয় একটা প্যাকেট, ছোট প্যাকেট উপরে করে থাকবে। হ্যাঁ, এটা ভ্রাম্যমান বেশি আছে, যে কোনো সময় একটু এদিক ওদিক বা আস্তে আস্তে লুজ হয়ে যাবে ওটা। হ্যাঁ, ওখানে হলেও চলবে। হ্যাঁ, গুড, ভেরি গুড। স্ন্যাপে আসতেছে মনে হয়। হ্যাঁ, স্ন্যাপ আসতেছে। আহা, শেয়ার বিক্রি অনেক আগের কথা বাবা। 3 নাম্বার কোনটার আনসার দিচ্ছ একটু জানা দিবেন, না আমি জানবো না। রাবি জানি তো কোনটার আনসার, আমি তো জানবো না, ঠিক আছে? তাই একটু জানাই দিবেন স্যার, অবশ্যই জানাই দিবেন। খ গ বলতেছেন, খ বলতেছেন, 3 এর গ, এই যে 3 এর গ যারা বলছেন এগুলো তো রাইট, এইভাবে একটু বলেন। এমনি মিনাজন ঘ গ হবে, ক হবে, গ হবে, বাবা অনেক কিছু বলছেন। তাহলে আমরা একটু আবার আসি প্রশ্ন দিকে আসি। এটার মধ্যে একটু সবাই কনফিউশন মূলক প্রশ্ন চলে আসে না, এক্সাক্ট আনসার আমি বলতে পারতেছি না। আমার দরকার এক্সাক্ট আনসার। এক্সাক্ট আনসারটা একটু দেখেন। অনুমোদিত মূলধনের অপর নাম হচ্ছে, আমরা বলছিলাম অনুমোদিত মূলধন, নামমাত্র মূলধন, বিলিখিত মূলধন না বাবা, নিবন্ধিত মূলধন। তাহলে আমার আনসার কি হচ্ছে? 1 এবং 3। তাহলে 1 এবং 3 কোথায় আছে একটু খুঁজে বের করে। যে খ নাম্বারে আছে আমাদের 1 এবং 3। তাহলে আমাদের রাইট আনসার কত হবে স্যার? খ নাম্বার 1 ও 3। খ নাম্বার 1 ও 3 যারা জানিয়েছেন খ নাম্বার 1 ও 3, তাদের জন্য তাদের আনসারটা রাইট হলো, ঠিক আছে? তাদের আনসারটা রাইট হলো। ওকে স্যার, এবার একটা প্রশ্ন করবো, এটার আনসার এদিকে চলে আসবে নাকি? হ্যাঁ, চলে আসবে। আমি আগে আনসারটা একটু মুছে ফেলি। এটা আনসার চলে আসতেছে, এদিকে একটু মুছে ফেলি, তারপর আপনাদেরকে বলতেছি। আচ্ছা, আমরা প্রশ্ন একটু দেখাই দিই। উপরে প্রশ্ন চলে আসছে, আইপিও। আইপিও এর পূর্ণরূপ কি? আইপিও এর পূর্ণরূপ কি দেখি একটু বলেন। আইপিও একটু আগে দেখাইছিলাম, আইপিও এর পূর্ণরূপ কি হবে? আইপিও এর পূর্ণরূপ কি হবে? অপশন দিয়ে দিছি অলরেডি। ইন্সপেক্টর অফ পুলিশ অফিসার। মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। ইন্সপেক্টর অফ পুলিশ অফিসার কার কার ইচ্ছা আছে দেখি বলেন তো। ইন্সপেক্টর হবেন, পুলিশ অফিসার হবেন। ইনিশিয়াল পাবলিক অফারিং, ইনিশিয়াল প্রাইভেট অফারিং, ইনিশিয়াল পাবলিক, হ্যাঁ, ইনিশিয়াল পাবলিক অফারিং। স্যার এখানে ঝামেলা আছে, দেখেন। ইনিশিয়াল বানান দেখেন একটু, ইনিশিয়াল বানান দেখেন কোনটা একটু দেখেন। ইনিশিয়াল পাবলিক অফারিং কোনটা আনসার হবে দেখি একটু বলেন তো দেখি, কোনটা আনসার হবে? 4 নাম্বার প্রশ্ন রয়েছে, 4 দিবেন, 4 এর পরে বলবেন ক খ গ, কোনটা আনসার হবে একটু বলবেন। 4 দিবেন, তারপরে বলবেন ক ক গ, এরকম করে একটু জানাবেন, ঠিক আছে? তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে সেটা। 4 দিবেন, তারপরে দিবেন ক ক গ। এই যে গুড, প্রথমে বুঝছে দোহা। দোহা বলছে যে 4 এর খ, ইনিশিয়াল পাবলিক অফারিং বলতেছেন আপনি। আচ্ছা, দেখা যাক কোনটা হয়, আমি জানি না। আইপিও, আইপিও একটু আগে দেখিয়ে দিয়েছিলাম। আইপিও আমার ইচ্ছা আছে, পুলিশ অফিসার হওয়ার জন্য ইচ্ছা আছে। গুড, ভেরি গুড। 2 নাম্বার 4 এর খ, গুড। এই যে নাবিলা রশিদ সুন্দর করে দিয়েছে 4 এর খ, 4 খ, গুড, ভেরি গুড। বাবা তোমার নাম কি? এই যে নাম কি তোমার? পুরোটা বুঝতেছি হতো না রে। পোয়াল পিকচার দিয়েছে, বল পিকচারটা দিয়েছে, জানাবো তাও বলতে না। বল পিকচার সব বক্ক চক্কর, বল পিকচার যার আছে। আপনার নাম কি? আপনার নাম এটা তো পড়াও যায় না। ইনিশিয়াল পাবলিক অফারিং, খ নাম্বার ফাহমিদা আলম, একদম পুরো লিখে দিছে। গুড, ভেরি গুড। শিবাদুল্লাহ খ, সবাই খ আসছে, তার মানে এটা সবাই একটা খ আসছে। স্যার একটু দেখেন, ইন্সপেক্টর অফ পুলিশ অফিসার জীবনও হবে না, এটা একদম প্রথমের লাইন। এবার এরপর আসেন, আমরা জানি আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং, পাবলিক নট প্রাইভেট, তাহলে এটাও বাদ। এখন আসেন, এখানে অফারিং বানান ঠিক আছে, এখানে অফারিং বানান ঠিক আছে। এটাতে ইনিশিয়াল আর এটাতে ইনিশিয়াল, কোনটা হবে? INPIL, INPIEL, কোনটা হবে? ইনিশিয়াল পাবলিক অফারিং। আমরা একটু দেখে নিই, দেরি করবো না, আনসারটা একটু দেখে নিই। আমাদের আনসার হচ্ছে খ নাম্বারটা, ইনিশিয়াল পাবলিক অফারিং। সবার আনসারে কি ছিল? রাইট ছিল। অধিকাংশ জনই হচ্ছে খ নাম্বারটা আনসার দিয়েছেন, তো সবার আনসারে রাইট ছিল। স্যার সর্বশেষ আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, এমসিকিউ। তারপর হচ্ছে আমরা আমাদের কিছু এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাবেদাগুলোর মধ্যে একটু চলে যাবো। অলরেডি আপনারা প্রশ্ন দেখতে পাচ্ছেন, অনুমোদিত শেয়ারের চেয়ে বেশি দামে শেয়ার বিক্রয় করা হলে তাকে আমরা কি বলি? আমরা কি সমহারে শেয়ার বিক্রয় বলি, আমরা কি তাকে অধিহারে শেয়ার বিক্রয় বলি, আমরা কি তাকে অবহারে শেয়ার বিক্রয় বলি, নাকি আমরা তাকে কিছুই বলি না? অনুমোদিত শেয়ারের চেয়ে বেশি দামে শেয়ার বিক্রয় করা হলে তাকে আমরা কি বলি একটু বলেন তো দেখি। প্রেম তুমি আসবে ভাবলে, হারিয়ে যাবে ভাবলে। 5, 5 এর খ, 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 সবাই সিরিয়াল অনুযায়ী দিচ্ছে। 5 এর ক, 5 এর খ দেখি কোনটা হয়। অনুমোদিত শেয়ারের চেয়ে বেশি দামে যদি আমরা শেয়ার বিক্রয় করে থাকি স্যার, যা আমার অনুমোদিত মূলধন, এর চেয়ে আমরা যদি বেশি দামে শেয়ার বিক্রয়, কম দামে শেয়ার বিক্রি হলে একটা হয়, সমান দামে শেয়ার বিক্রি হলে একটা হয়, আবার বেশি দামে শেয়ার বিক্রি হলে একটা হয়। কোনটা হবে স্যার? আমার জন্য আনসার একটু বলেন তো দেখি স্যার। ফাহমিদ আলম,
ওর আনসার দিয়ে স্টাইলটা আমার খুব ভালো লাগছে, সুন্দর। এরকম করে আনসার দিয়ে চেষ্টা করবেন সবাই। খ অধিহারী শেয়ার বিক্রি একসাথে বলে দিচ্ছেন, তাহলে কি হচ্ছে আলটিমেটলি আপনার জন্য ওই আনসারটা যখন একবার মুখ দিয়ে বলতেছেন মাথার মধ্যে ভালোভাবে ছাড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। অধিকাংশ জনের আনসারই খ, তাহলে আমি আর দেরি করবো না, সরাসরি চলে যাবো। এবং সবার আনসারের রাইট আনসার অনুমোদিত শেয়ারের চেয়ে সমান হারে শেয়ার বিক্রি হলে সেটা হচ্ছে সমহার, এর চেয়ে বেশি দামে বিক্রি করলে অধিহার, কম দামে বিক্রি করলে অবহার। তো যারা ক নাম্বার আনসার দিয়েছেন সবার আনসার ঠিক আছে মাশাআল্লাহ। এখানে পোলাপান যা আছে সবগুলো, ভাইয়া গানটা একটু জোরে গান। না রে বাবা, আমি জোরে গান গাইতে পারি না, গানের গলা আমার খুবই বাজে, গান আমার দ্বারা হবে না। ভাইয়া 14 তারিখে সং নাকি? কেন হবে 14 তারিখ কি? 14 তারিখ কি? আপনারা এই যে 14 তারিখ করে যে লাফালাফি করতেছেন, 14 তারিখ আলটিমেটলি কি? 14 তারিখ হচ্ছে বুধবার, ওয়েডনেসডে। এখানে 14 তারিখ না আর হামুড়ে এত কি আছে? হ্যাঁ, আমরা সবাই একটা ট্রেন্ড বানাই, একটা ভালোবাসা দিবস বলে আমরা একটা দিবস বানাই ফেলি 14 তারিখ। কিন্তু প্রকৃতপক্ষে আমি যদি বলি, আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসার জন্য কখনো কোনো দিনের প্রয়োজন হয় না। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার আব্বু, আপনার আম্মু, ওনারা কিন্তু আমরা সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ। তাহলে আপনার আব্বু যদি ফেব্রুয়ারি 14 তারিখ ব্যতীত, যদি আপনার আব্বু যদি ডিসেম্বরের 14 তারিখ অসুস্থ হয়, আপনি কি আপনার আব্বুকে ওদিন ভালোবাসবেন না? আপনার আব্বুর জন্য আপনার ওদিন একটা মায়া কাজ করবে না? ওদিন আপনার আব্বুর জন্য একটা চিন্তা কাজ করবে না? ওঠাই ভালোবাসা। ভালোবাসা বলতে আমরা যে ভালোবাসা দেখি নাটক সিনেমার মধ্যে, যে ভালোবাসা দেখি একজন একজনের হাত ধরে, যে ভালোবাসা দেখি একজন একজনের সাথে চা খাওয়া, যে ভালোবাসা দেখি, ওটা প্রকৃতপক্ষে ভালোবাসা না। প্রকৃতপক্ষে ভালোবাসাটা কখনো প্রকাশ করা যায় না। প্রকৃতপক্ষে ভালোবাসাটা সবসময় মনের অভ্যন্তরে থাকে। এবং প্রকৃতপক্ষে ভালোবাসাটা হয় আমাদের যারা জন্মদাতা বাবা এবং মা, এদের জন্য সবচেয়ে বেশি হয়। আপনি আগামীকাল ভালোবাসা দিবস হিসাবে আপনার বাবাকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন। যদি সম্ভব হয় আপনি আপনার আব্বুকে গিয়ে আজকে হোক অথবা আগামীকালকে সবুজ একদম শুরুতে সকালবেলা একটু বলে আসি যে আব্বু আই লাভ ইউ, আব্বু আমি আপনাকে ভালোবাসি। আমি বলতে আমি জানি না আমি বলতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করবো যে আমি আমার আব্বুকে বলতে পারি কিনা, ঠিক আছে। যদি আমার আব্বু যদি লাইভ যদি দেখে থাকে, আমার ভাই বোন যদি লাইভ দেখে, আলটিমেটলি হয়তো বাসার মধ্যে জানাই দিবে। অথবা আপনার আম্মুকে একটু জানানোর চেষ্টা করবেন, আম্মু আজকে ভালোবাসা দিবসের উপলক্ষে আপনাকে অনেক সুন্দর একটা শুভেচ্ছা, ভালোবাসা দিবসের জন্য শুভেচ্ছা, বা আই লাভ ইউ, বা আমি আপনাকে ভালোবাসি। অথবা আরো বেশি ভালো হয় যদি একটা গোলাপ ফুল আপনার আব্বু অথবা আপনার আম্মুকে দিতে পারেন, তাহলে দেখবেন ওনারা কি পরিমাণ খুশি হবে। ভালোবাসাটা নিজেদের পরিবারকে নিয়ে কাটানোর চেষ্টা করেন। ভালোবাসার অনেক সময় রয়েছে। আমার যারা লাইভে রয়েছেন অধিকাংশ জন কিন্তু এখনো পর্যন্ত টিনেজ, মানে আপনি এখনো পর্যন্ত 19 এর মধ্যেই রয়েছেন, ঠিক আছে, 19 এর মধ্যেই রয়েছেন। তো আপনার জন্য ভালোবাসাটা অবশ্যই বাবা মায়ের জন্য হওয়া উচিত। হ্যাঁ, আমি এটা বলতে পারবো না, আমার যারা সিনিয়র রয়েছে, যারা আপনার অলরেডি 28 29 বছর বা 30 বছর যারা বিয়ে করে ফেলেছে, তাদের জন্য ভালোবাসা কিন্তু অন্য কিছু। তাদের জন্য ভালোবাসা হতে তাদের বিবাহ করা স্ত্রী হতে পারে, এটা তাদের জন্য ভিন্ন বিষয়। তবে আপাতত আমি যদি এখনো পর্যন্ত যদি বলি, আমার জন্য আমার ভালোবাসা হচ্ছে আমার বাবা, আমার জন্য আমার ভালোবাসা হচ্ছে আমার মা, ঠিক আছে। আপনি আপনার আব্বু এবং আপনার আম্মুকে ভালোবাসতে শিখুন, তাহলেই ভালো হবে। এখানে একজন কমেন্ট করেছে, হ্যাঁ, আমার তো বউ আছে ভালোবাসা, সেটা কি স্ক্রিনশটে দিব? কই কই কই, না এরকম কোনো কিছু দেয় নাই, এরকম কোনো কিছু দেয় নাই। শাকিল, আচ্ছা আমার এখানে হয়তো এখনো আসে নাই। শাকিল বলছে ভাই আরো একজন আছে বউ। হ্যাঁ, বউ তো বললাম, বউ হচ্ছে ভালোবাসার মানুষ তখনই কি হবে যখন কি হবে আপনি বিবাহ করবেন। আমি এখনো বিবাহ করি নাই ভাই, তা আমি জানি না বউ আসলে ভালোবাসার মানুষ নাকি মানুষ না। অবশ্যই বউ ভালোবাসার মানুষ, তাহলে সবাই তো আর এতগুলো ভালোবাসা দিত না। তো ভালোবাসাটা সবসময় নিজের বাবা মায়ের জন্য জমিয়ে রাখুন, নিজের বাবা মাকে ভালোবাসুন। জীবনে এত কিছু হয়, দেখেন না যারা এখানে প্রেম করেন না যে কেউ তো না, অবশ্যই সবাই তো প্রেম করেন, অধিকাংশ জনের প্রেম করেন। দেখেন রাতে কিন্তু মেসেজ দিচ্ছেন আপনার ডট ডট কে আই লাভ ইউ, হ্যাঁ, অথবা আপনার সামনাসামনি বা কলে বলতেছেন আই লাভ ইউ। আমরা কতবার, আমাদের পুরো 1 বছরের মধ্যে কয়বার আমি আমার আব্বুকে বলতে পারি আই লাভ ইউ? আমি যদি বলি আমার বিগত 4-5 বছর আমি কখনো বলতে পারি নাই। সেটা হতে পারে আব্বুর ভয়, আব্বুর শাসন, এগুলোর জন্য। অথবা আমার আম্মুকে যদি বলি, আমি আমার আম্মুকে হয়তো কখনো গিয়ে বলতে পারি না। আলটিমেটলি প্রকৃত ভালোবাসা তাদের জন্যই আসে। তাদেরকে ভালোবাসা দিবসের জন্য কি করেন, কি বলে উইশ করেন, আপনার বাবা মাকে উইশ করেন, ঠিক আছে। ভালোবাসা অবশ্যই সুন্দর, অনেক বেশি সুন্দর, তবে সেটা সুন্দর ভাবে ভালোবাসাটা প্রকাশ করতে হবে, কুৎসিত ভাবে না, ঠিক আছে। ওকে স্যার, অনেক কথা হয়ে গেল, এবার আমরা একটু পড়ার দিকে আসবো। ভালোবাসা অনেক কিছু গেল, এবার একটু গাণিতিক সমস্যার দিকে আসি। স্যার আমরা আজকে গাণিতিক সমস্যার মধ্যে যাবো না, প্যারা নিয়েন না, তাই একটু একটা এক্সাম্পল দিচ্ছি। গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য, গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আই মিন আমাদের যে সমস্ত অঙ্কগুলো আসবে তা আমরা সুন্দর করে সমাধান করার জন্য 5টা জিনিস আগে নির্ণয় করতে হবে। কয়টা জিনিস স্যার? 5টা জিনিস আমাকে আগে নির্ণয় করতে হবে। কি কি? 1 নাম্বার, কত টাকা শেয়ার কত টাকায় বিক্রি করা হচ্ছে। স্যার এই জিনিসটা কেমন লাগবে একটু দেখেন। আচ্ছা জোরে বলে দিচ্ছি, ক্লাসটা বলতেছি। আপনি একটা 10 টাকা দামের শেয়ার বাজারে কত টাকা দিয়ে বিক্রি করেন তা আমাকে জানতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার অঙ্কটা কি সমহারে হবে, আমার অঙ্কটা কি অধিহারে হবে, নাকি আমার অঙ্কটা অবহারে হবে। 1 নাম্বার আমাকে খুঁজে বের করতে হবে কত টাকা শেয়ার আমরা কত টাকা দিয়ে বিক্রি করতেছি। 2 নম্বরে যেটা দরকার, অনুমোদিত শেয়ার, কতটা শেয়ার আমরা সরকার থেকে পারমিশন নিচ্ছি তা আমাকে জানতে হবে। 3 নাম্বার, ইস্যুকৃত শেয়ার,
কতটা শেয়ার আমি মানুষের নিকট বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করছি বা সবাই সিদ্ধান্ত নিলাম। 4 নাম্বার আবেদনকৃত শেয়ার, আমার কোম্পানির শেয়ার গুলো কেনার জন্য কতজন মানুষ আবেদন করছে। 5 নাম্বার ফেরতকৃত শেয়ার, কতজন মানুষকে আমি মালিক বানাইতে না পেরে তাদের টাকাটা ফেরত দিচ্ছি। এই 5টা জিনিস আগে আমার একটু খুঁজে বের করতে হবে। স্যার মনে কথা বলে দিলেন, ভালো সুন্দর স্যার, কালকে বলে দিয়েন। চেষ্টা করবো, আমার বাবা মাকে বলার জন্য আমি চেষ্টা করি, কিন্তু ভয়ের জন্য বলে পড়তে পারি না। এসএসসি 2024 অনলাইন কোর্স কত টাকা লাগবে, ঢাকা কলেজ ঢাকা থেকে বলতেছি। স্যার আপনি একটু কষ্ট করে হৃদয় রহমান আমাকে একটু নক করে রাখেন, আপনি কি কোন কোর্সটা জানতে চাচ্ছেন, আমাদের পেজে একটু মেসেজ দিয়ে রাখেন। আপনি কি অনলি অ্যাকাউন্টিংটা জানতে চাচ্ছেন নাকি আপনি অলটা জানতে চাচ্ছেন, আমি একটু জানাবেন, ঠিক আছে। আমি তো আমার জামাইকে প্রতিদিন ভালোবাসি, আবার তার জন্য কোনো দিবস লাগবে নাকি? না, অবশ্যই না। বা আপনি যেহেতু বিবাহিত, অবশ্যই আপনি আপনার জামাইকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, ঠিক আছে। ওই যে বললাম, আপনার জামাই বা আমি জামাইয়ের কথা না যাই, আমি বাবা মায়ের দিকে তাকি। আপনার বাবা যদি আজকে যদি অসুস্থ হয়, আজকে কিন্তু আপনি আপনার বাবার প্রতি ভালোবাসাটা দেখাচ্ছেন। দ্যাটস ওয়াই ভালোবাসা ভালোবাসার জন্য আলাদা কোনো দিন, আলাদা কোনো দিবস লাগে না। এখন আমি যদি চাই এখান থেকে অ্যাকাউন্টিং এর যারা পোলাপান রয়েছেন তারা কিন্তু আটকে ফেলতে পারবো। কোন দিক থেকে বলবো? অ্যাকাউন্টিং কিন্তু একটা রোমান্টিক সাবজেক্ট, মানেন আর না মানেন, অ্যাকাউন্টিং এই যে দিন বা দিবস বললাম, অ্যাকাউন্টিং এমন একটা শব্দ আছে যেই শব্দটা একটা ফরাসি শব্দ থেকে আসে, একটা ফরাসি শব্দ থেকে একটা শব্দ আসছে যেটা আমরা প্রতিনিয়ত ইউজ করি। একটু আগে আমি বলছিলাম আমরা এখন ওই জিনিসটা নিয়ে আলোচনা করব। একটা শব্দ, ওটাকে আমরা দিন বা দিবস বলি, বলতে পারবেন সেই জিনিসটা কি? অ্যাকাউন্টিং একটা শব্দ আছে যেটা একটা ফরাসি শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে দিন অথবা দিবস। যারা ফার্স্ট ইয়ার তারা কিন্তু ভালো মতো বলার কথা। অল সাবজেক্ট চাচ্ছি কমার্স থেকে, একটু স্যার আমাদের পেজে মেসেজ করে রাখেন, তাহলে আমাদের পেজে যারা এডমিন রয়েছে তারা আপনার সাথে কথা বলে নেবে, ঠিক আছে স্যার। আমি একটু বলে ফেলি তাহলে। আমরা যে জাবেদা করি না স্যার, জাবেদা হচ্ছে একটা, জাবেদার ইংলিশ হচ্ছে জার্নাল। জাবেদার ইংলিশ হচ্ছে জার্নাল। এই জার্নালের জার শব্দটা হচ্ছে একটা ফরাসি শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে দিন অথবা কি দিবস। তাহলে ভালোবাসার জন্য কোনো জার দরকার হয় না, অ্যাকাউন্টিং এর ভাষায় বলে না, ভালোবাসার জন্য কোনো জারের দরকার নাই, ভালোবাসা প্রতিদিনই ভালোবাসা। ওকে স্যার, আমি একটু ভালোবাসা থেকে দূরে আসি স্যার, এত ভালোবাসা করলে সমস্যা, ভালোবাসা একটু দূরে আসি, আমি একটা অঙ্কের দিকে আসি স্যার। আমরা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য বললাম 5টা জিনিস দরকার, ওই 5টা জিনিস আমরা একটু খুঁজে বের করে দেখেন। তামসিদ কোম্পানি প্রতিদিন 10 টাকা মূল্যের শেয়ার 11 টাকায় বিক্রি করে। স্যার 1 নম্বরে বের করতে হবে কত টাকা শেয়ার কত টাকায় বিক্রি করতেছি, তাহলে আমরা 10 টাকা শেয়ারটা 11 টাকায় বিক্রি করতেছি। একটু জানান তো আমাদের এই এক্সাম্পলটা কি তাহলে অধিহার হবে, আমার এই এক্সাম্পলটা কি সমহার হবে, নাকি আমার এই এক্সাম্পলটা অবহার হবে? 10 টাকার জিনিস আমি 11 টাকায় বিক্রি করতেছি। মোট 2 লক্ষ শেয়ার অনুমোদিত হয়, তাহলে আমি সরকার থেকে পারমিশন নিয়েছি 2 লক্ষ শেয়ার, আমি মানুষের নিকট 2 লক্ষ শেয়ার বিক্রি করবো বলে সরকার থেকে পারমিশন নিলাম। কোম্পানি 1,60,000 শেয়ার ইস্যু করে, তাহলে যে ইস্যুকৃত শেয়ার 1,60,000 শেয়ার আমি ইস্যু করলাম এবং 1,90,000 আবেদন পাইলাম, এবং আমি 1,90,000 মানুষ আমার কোম্পানির শেয়ার কেনার জন্য আবেদন করতেছে। তাহলে মালিক বানাইতে পারবে 1,60,000 মানুষকে, আবেদন করে ফেলছে 1,90,000 মানুষ, তাহলে ফেরত দিতে হবে আমার আরো কত মানুষকে? 30,000 মানুষকে আমাকে ফেরত দিতে হবে। তাহলে এই জিনিসটা পাই, এই 5টা জিনিস অঙ্ক করার আগে আপনি একটু খুঁজে বের করবেন। সবার কাছে একটা প্রশ্ন, আমাদের যে অঙ্কটা রয়েছে এটা কি স্যার অধিহারের অঙ্ক নাকি অবহারের অঙ্ক? একটু বলেন তো দেখি। 10 টাকা শেয়ার আমরা 11 টাকা দিয়ে বিক্রি করতেছি, এটা কি অধিহার নাকি অবহার? এটা কি অধিহার নাকি এটা অবহার? একটু বলেন তো স্যার, একটু দেখি কারা বলতে পারে। অধিহার, অধিকাংশ অধিহার বলতেছেন, অধিহার। আর কেউ? অধিহার, জি অধিহার হবে। গুড, ভেরি গুড। ওকে স্যার, এবার আমরা একটু আসি এই ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জাবেদাগুলো আছে, জাবেদাগুলোর দিকে একটু যাব। আচ্ছা, জাবেদায় যাওয়ার আগে কিছু বলবা? তুমি চলে যাবে তো, সমস্যা নাই। আচ্ছা, শেষ করার জন্য আরেকটু সময় লাগবে। এই ওদের গাণিতিক সমস্যা সমূহ, কি কি সমস্যাগুলো আমাদের আসতে পারে? ক নাম্বার আমার আসতে পারে র্যান্ডমলি কিছু প্রশ্ন, কিরকম? অতিরিক্ত আবেদনের অতিরিক্ত আবেদনের পরিমাণ নির্ণয় করো, ফেরতকৃত টাকার পরিমাণ নির্ণয় করো, হ্যাঁ, ইস্যুকৃত শেয়ারের পরিমাণ নির্ণয় করো, বিলিখিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে কিছু প্রশ্ন আসতে পারে। দেখেন কি কি আসতে পারে। অতিরিক্ত আবেদনের ফেরতকৃত টাকার পরিমাণ নির্ণয় করো, ইস্যুকৃত শেয়ারের পরিমাণ নির্ণয় করো, বিলিখিত শেয়ারের পরিমাণ নির্ণয় করো, প্রাথমিক খরচের পরিমাণ নির্ণয় করো। এগুলো র্যান্ডমলি আমার ক নাম্বারে আসতে পারে। খ নাম্বারে আমার কি আসতে পারে স্যার? খ নাম্বারে আমার আসতে পারে কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, এটাই আমার খ নাম্বারে আসবে। আর গ নাম্বারে আমার আসতে পারে হচ্ছে আপনার আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, এটাই বেশি আসে, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। এই ধরনের আমার এখানে প্রশ্ন আসতে পারে স্যার। এবার আসেন এখানে আমরা এই অধ্যায়ের যত ধরনের গুরুত্বপূর্ণ যে সমস্ত জাবেদাগুলো রয়েছে স্যার, সবগুলো জাবেদাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এই অধ্যায়ের যা যা জাবেদা আছে এবং যেগুলো আমার পরীক্ষার মধ্যে মাস্ট বি আসবে, ঠিক আছে স্যার।
ওকে, তাহলে একটু আমরা অঙ্কের দিকে মানে জাবেদার দিকে যাবো, সো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতক্ষণ আমরা অনেক দুষ্টামি করছি, এখন কিন্তু আমরা সিরিয়াস পড়ার মধ্যে ঢুকতেছি। এই জাবেদাগুলোই আমাকে বারবার আসবে, এই জাবেদাগুলো আমাকে রিপিট করে করে লিখতে হবে। দ্যাটস ওয়াই স্যার আমরা এই জাবেদাটা একটু ভালো করে দেখবো, ঠিক আছে স্যার? ওকে, একটু মনোযোগ দিয়ে দেখবো, ঠিক আছে? ওকে, আসেন। সমহারে শেয়ার ইস্যু বলা থাকলে আগে আমরা সমহার ক্লিয়ার করব, তারপর আমরা অধিহার ক্লিয়ার করব, তারপর আমরা অবহারের দিকে যাবো। স্যার একটু আসেন, দেখেন 10 টাকা মূল্যের 20,000 শেয়ার ইস্যু করা হলো এবং 30,000 আবেদন পাওয়া গেল। তাহলে স্যার দেখেন, আমি 10 টাকা দামের শেয়ার বাজারে বিক্রি করতেছি। কতটা বিক্রি করবো স্যার? বাজারে 20,000 শেয়ার বিক্রি করব। আমার এই 20,000 শেয়ার কেনার জন্য আমার এখানে কতজন আবেদন করছে স্যার? 30,000 মানুষ কি করছে আমার এখানে শেয়ার গুলো কেনার জন্য আবেদন করলো। এখন আমি জাবেদা কি দিব স্যার একটু শুনে নেবেন। যখন আমার কোম্পানির শেয়ার গুলো যখন আমি মানুষের নিকট বিক্রয় করার জন্য কিভাবে বিক্রি করি, একটা পত্রিকার মধ্যে একটা বিজ্ঞাপন দিতে হয়। কিরকম বিজ্ঞাপন স্যার? যে অমুক কোম্পানির প্রতিটি এত টাকা করে এতটা শেয়ার বিক্রি করা হচ্ছে, যারা যারা শেয়ার গুলো কিনতে আগ্রহী তারা নিম্নোক্ত ব্যাংকের নাম্বারে টাকা জমা দিয়ে কি করো, আবেদন করো। এরকম করে একটা বিজ্ঞাপন দেওয়া হয়। তাহলে স্যার দেখেন, সবাই কোথায় টাকা জমা দিবে? ব্যাংকের মধ্যে। স্যার সবাই কোথায় টাকা জমা দিবে? ব্যাংকের মধ্যে টাকা জমা দিবে। টাকা জমা দিয়ে সবাই কি করবে স্যার? আবেদন করবে। সবাই ব্যাংকে টাকা জমা দিয়ে কি করবে স্যার? আবেদন করবে, ঠিক আছে স্যার? তাহলে আসেন, সবাই যখন ব্যাংকে যখন টাকা জমা দিবে, তাহলে আমার কোম্পানির ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা বাড়বে নাকি কমবে? একটু রেসপন্স করবেন স্যার সবাই, তাহলে আমরা ক্লাসে করে একটু মজা পাবো, ঠিক আছে? জাস্ট এই যে লাস্টে কয়েকটা মিনিট, আর বেশিক্ষণ নিব না, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় নিব। একটু রেসপন্স করবেন, তাহলে আমার জন্য আরো বেশি আর্লি হয়ে যাবে। কি বললাম স্যার? একটা কোম্পানির বাজারে কোম্পানির যখন শেয়ার গুলো কেনার জন্য সবাই যখন আমার কোম্পানির ব্যাংকের অ্যাকাউন্টে যখন টাকা জমা দিবে, আমার কোম্পানির ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা বাড়বে নাকি কমবে? আই মিন, কোম্পানি কি ব্যাংক হিসাবটা কি ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? একটু বলেন তো দেখি স্যার, সবাই তো পারেন, দেখি একটু বলেন। কোম্পানির ব্যাংকের অ্যাকাউন্টে কি স্যার টাকাটা বাড়বে নাকি কমবে? স্যার একটু বলেন দেখি, ব্যাংকের অ্যাকাউন্টে আমার টাকাটা কি বাড়বে নাকি কমবে? ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে কি স্যার আমার টাকাটা বাড়বে নাকি কমবে? যদি সবাই আমার কোম্পানির বাড়বে, গুড, ভেরি গুড, বাড়বে, গুড, ভেরি গুড। তাহলে আসেন স্যার, সবাই যখন আমার কোম্পানির শেয়ার গুলো কেনার জন্য যখন স্যার ব্যাংকে যখন আবেদন করবে, আমার ব্যাংকে টাকাটা কি হয়ে যাবে স্যার? বেড়ে যাবে। আমার ব্যাংকে টাকাটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে ব্যাংকে যদি টাকা যদি বাড়ে স্যার, ব্যাংক হিসাব কি হবে? ডেবিট। ব্যাংক হিসাব কি হবে স্যার? ডেবিট। কেন ব্যাংক হিসাব ডেবিট হয়েছে? সবাই মিলে কি করছিল? আবেদন করছিল বলে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব কি হবে? ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব কি হবে স্যার? ক্রেডিট হবে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম জাবেদা প্রত্যেকটা অঙ্কের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই যে এই জাবেদার মধ্যে আমাকে তো টাকার অঙ্ক বসাইতে হবে। টাকার অঙ্ক আমরা কিভাবে বসাবো স্যার? ঠিক আছে, তাহলে আমরা টাকার অঙ্ক একটু দেখাই। সবসময় আমরা গুণ করবো কার সাথে? দেখেন, যতজন মানুষ আবেদন করবে ততজনের সাথে যত টাকা দিয়ে আবেদন করছে। তাহলে আমার অঙ্কের মধ্যে আবেদন করছে কত মানুষ? 30,000 মানুষ আবেদন করছে। আমরা কি করবো? 30,000 সাথে গুণ করবো কত টাকা? 10 টাকা মূল্যের শেয়ার। এই যে 10 টাকা করে বিক্রি করলাম, 30,000 গুণ 10 সমান কত টাকা স্যার? 3 লক্ষ টাকা। এটা হচ্ছে আমার প্রথম জাবেদা। প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমাকে প্রথম জাবেদা দিতে হবে। এটা একটা ছোট করে ব্যাখ্যা লিখে দিতে পারেন। আবেদনকৃত মানে আমরা লিখতে গিয়া করতে পারি কিরকম, দেখেন, আবেদনকৃত শেয়ার যতজন মানুষ আবেদন করছে গুণ বিক্রয় মূল্য যত টাকা করে আমরা কি করছি স্যার? বিক্রয় করছি। তাহলে একটু আবার শুনেন স্যার, আমাদের অঙ্কটা সমহার হোক, আমাদের অঙ্কটা অধিহার হোক, আমাদের অঙ্কটা অবহার হোক, যেটাই বলা হোক না কেন, সব সময় আমার ব্যাংকের অ্যাকাউন্টে যখন তারা যখন আবেদন করবে, তখন আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা বেড়ে যাবে। ব্যাংকের অ্যাকাউন্টে যদি স্যার টাকা বাড়ে তাহলে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট সব সময়। কেন স্যার? ব্যাংকে টাকা জমা দিয়েছে, ব্যাংকে টাকা বেড়ে গেছে, ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট। কেন ব্যাংকে টাকা বাড়ছে? সবাই মিলে আবেদন করছে বলে, তাহলে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এরপর আমরা কি করবো স্যার? যতজন মানুষ আবেদন করছে তার সাথে যত টাকা করে আবেদন করছে তাকে আমরা গুণ করে টাকাটা বসাবো। এটা হচ্ছে আমার জন্য প্রথম জাবেদা স্যার। 2 নাম্বার জাবেদা এসে আমরা কি করবো স্যার? এই যে শেয়ার আবেদন যেটা ক্রেডিট করছিলাম ওটাকে আমরা কি করে দিব স্যার? ডেবিট বানিয়ে দিব। তাহলে যে শেয়ার আবেদনটা আমরা ডেবিট করে দিলাম, ঠিক আছে? এবার ওদেরকে আমি মালিক বানাবো স্যার, আমার কোম্পানির মালিক বানাবো। তাহলে কোম্পানির মালিক বানানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠানে কোম্পানির মালিক হওয়ার জন্য মানুষজন যে টাকাটা নিয়ে আসে ওটাকে আমরা কি বলি স্যার? শেয়ার মূলধন বলি। ওটাকে আমরা কি বলি স্যার? শেয়ার মূলধন। তখন যখন ওদেরকে যখন আমি মালিক বানাবো তাহলে আমি লিখবো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন যেটা ক্রেডিট ছিল স্যার, দেখেন 2 নাম্বার যাবে যায়, শেয়ার আবেদন যেটা ক্রেডিট ছিল ওটাকে আমরা কোথায় নিয়ে আসলাম? শুরুতে নিয়ে আসলাম। এবারে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কতজন মানুষকে আমি মালিক বানাবো? আমার কোম্পানির মধ্যে মালিক হতে চাইছে কতজন? আমি মালিক বানাবো বলছি 20,000 জন। এই 20,000 মালিক হওয়ার জন্য আমার কোম্পানিতে আবেদন করছে কত মানুষ স্যার? 30,000 মানুষ। তাহলে আমি মালিক বানাতে পারবো কয়জন মানুষকে? 20,000 মানুষকে। তাহলে আমরা এখানে শেয়ার মূলধনে গুণ করবো কাকে স্যার? একটু দেখেন, বিলিখিত শেয়ার গুণ অনুমোদিত মূল্য। যতটা শেয়ার আমি বিলি করছি স্যার, কয়টা শেয়ার আমি বিলি করলাম স্যার? তাহলে আমি 20,000 শেয়ার বিক্রি করছি। কতটা শেয়ার বিলি করছি? কই আসে না কেন?
কতটা শেয়ার বিলি করছি স্যার? 20,000 শেয়ার বিলি করছি, প্রত্যেকটা 10 টাকা করে। কত টাকা স্যার? 2 লক্ষ টাকা গেল। দেখেন তো স্যার, এখনো কি আমার অঙ্কের ডেবিট আর ক্রেডিট কি মিললো? ডেবিট আছে 3 লক্ষ, ক্রেডিট আছে 2 লক্ষ টাকা, এখনো ডেবিট আর ক্রেডিট মিলে নাই। স্যার আমার কোম্পানিতে আমি শেয়ার বিক্রি করতেছি 20,000, মালিক বানাবো কয়জনকে স্যার? 20,000 জনকে। এই 20,000 জন মালিক হওয়ার জন্য আমার কোম্পানিতে আবেদন করছে কত মানুষ? 30,000 মানুষ। তাহলে বেশি করছে না? তো যাদেরকে আমি মালিক বানাইতে পারি নাই, ওদের টাকা আমি আমার কাছে রেখে দিতে পারবো? কখনো রাখতে পারবো না। ওদের টাকা আমাকে কি করতে হবে? ওদের কাছে ফেরত দিতে হবে। ওদের কাছে ফেরত দিয়ে দিলে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা কমে যাবে। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কমলে আমার যদি কি হবে স্যার? ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে যে ব্যাংক হিসাব ক্রেডিট, 10,000 মানুষকে আমি টাকাটা ফেরত দিচ্ছি 10 টাকা করে, 1 লক্ষ টাকা। 2 লক্ষ আর 1 লক্ষ যোগ করলে আগে মিলে কত টাকা আসে? 3 লক্ষ টাকা আসে। এটা এই যাবে যারা এই দুটো যাবে আমাকে ফিক্স দিতে হবে কখন? সমহারে শেয়ার হিসেবে বলা থাকলে। অধিহারে বললেও সেম হবে, জাস্ট একটা লাইনে অ্যাক্ট হবে। অবহারে বললেও সেম হবে, জাস্ট একটা লাইনে অ্যাড হবে। দ্যাটস ওয়াই এই যাবে একটু ভালো করে বুঝেন। একটু প্রথম থেকে আবার বলতেছি, একটু ঠান্ডা মাথায় একটু শুনবেন, আস্তে আস্তে বলতেছি। যখন আপনার কোম্পানির শেয়ার যখন বাজারে বিক্রি করার জন্য আপনি যখন কি করবেন স্যার? যখন আপনার কি বলে এটা, ভালো করে ক্লাসটা খেয়াল করো, পিউকে বলো বলো বাবা, একজন একজনকে বলতেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা শুনেন যেটা বলতেছিলাম, যখন আপনার কোম্পানি শেয়ার যখন বাজারে যখন স্যার কি করবো? আমরা বিক্রি করব। বাজারে যখন আমরা শেয়ার যখন বিক্রি করব, সবাই আমার কোম্পানির শেয়ার গুলো কেনার জন্য আমার কোম্পানির ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দিবে। তো ব্যাংকের অ্যাকাউন্টে যখন টাকা জমা দিবে স্যার, ব্যাংকের টাকা বেড়ে যাবে গা। ব্যাংকের টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট। কেন ব্যাংকের টাকা বাড়ছে? সবাই আবেদন করছে বলে, তাহলে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন আমি কি করব? এই যে ব্যাংক হিসাব ডেবিট, কতজন মানুষ টাকা দিছে? 30,000 জন আবেদন করছে, 30,000 জনের টাকা দিছে। কত টাকা করে দিছে? 10 টাকা করে, গুণ করে পেলাম 3 লক্ষ টাকা। 1 নাম্বার জাবেদা গেল না। 1 নাম্বার জাবেদায় শেয়ার আবেদন ক্রেডিট আমরা যেটা করছিলাম, 2 নাম্বার জাবেদা আমরা কোথায় নিয়ে আসবো? ডেবিটে নিয়ে আসবো। শেয়ার আবেদন হিসাব ডেবিট। এরপরে 3 লক্ষ টাকা বসে দিলাম। তারপর কি করবো? আমরা মালিক বানাবো ওদেরকে। মালিক বানাবো আমরা কি লিখবো? শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। 20,000 মানুষকে মালিক বানাতে পারতেছি। আবেদন করছি আমি মানুষের নিকট বিক্রি করবো 20,000, আর শেয়ার কেনার জন্য আবেদন করছে 30,000। তাহলে অবশ্যই আমি 30,000 মানুষকে মালিক বানাতে পারবো না। মালিক বানাতে পারবো আমরা 20,000 মানুষকে। তাহলে 20,000 গুণ 10 = 2 লক্ষ। বাকি মানুষদেরকে আমি মালিক বানাতে পারি নাই। ওদের টাকাও আমার কাছে রাখার কোনো অধিকার নাই। ওদের টাকাটা ওদেরকে ফেরত দিব। ওদের টাকা ওদেরকে ফেরত দিলে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা কমে যাবে গা। দ্যাটস ওয়াই ব্যাংক হিসাব ক্রেডিট। 10,000 মানুষকে আমি টাকাটা ফেরত দিচ্ছি 10 টাকা করে, 1 লক্ষ টাকা। এটা গেল আমার জন্য সমহারে শেয়ার ইস্যু বলা থাকলে প্রথম যে জাবেদা বা দুইটা জাবেদা দিতে হবে, সেই দুইটা জাবেদা। আশা করি সমহারে শেয়ার ইস্যুর মধ্যে কারো কোনো প্রশ্ন নাই। যদি তাও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন, কমেন্ট করে দিয়ে রাখবেন। সাথে সাথে আমি যখনই দেখবো তখন অ্যান্সার দিব। ওকে, এরপর আসেন 2 নাম্বার একটা যাবে দেখবো আমরা, অধিহারে শেয়ার ইস্যু বলা থাকলে 10 টাকা মূল্যের 20,000 শেয়ার 5 টাকা অধিহারে। স্যার একটু দেখেন, 10 টাকা দামের শেয়ার আমি 5 টাকা বেশি দামে, তাহলে কত টাকা দিয়ে বিক্রি করতেছি? 15 টাকা দিয়ে বিক্রি করতেছি। 5 টাকা অধিহারে ইস্যু করা হলো এবং 30,000 মানুষ আবেদন পাওয়া গেল। আমি একটা শেয়ারের দাম 10 টাকা জিনিস, 10 টাকা জিনিস আমি কত টাকায় বিক্রি করতে? 5 টাকা বেশি দিয়ে 15 টাকায় বিক্রি করতেছি। মানুষের নিকট আমরা বিক্রি করব কত? 20,000 মানুষের নিকট আমি বিক্রি করব। আর এগুলো কেনার জন্য আমার এখানে আবেদন করছে কত মানুষ স্যার? 30,000 মানুষ আমার এখানে কি করছে? আবেদন করছে। আপনারা নিজেরাই বলেন, যদি এখন তারা যদি আবেদন করে থাকে, প্রথম জাবেদা আমরা বলছিলাম যদি আবেদন আসে, প্রথম জাবেদা আমার জন্য কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। লিখে নিলাম আমরা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখানে আমরা কি বসাই স্যার? যতজন মানুষ আবেদন করছে এবং যত টাকা করে আবেদন করছে। তো আমার অঙ্কের মধ্যে কতজন মানুষ আবেদন করছে? যে 30,000 আবেদন পাওয়া গেল। কত টাকা করে আবেদন করছে? 10 টাকা জিনিস 5 টাকা বেশি দাম দিয়ে 15 টাকা করে আবেদন করছে। তাহলে আমি কত বসাবো? কত? 30,000 গুণ 15 = 4,50,000 টাকা। 30,000 মানুষ আবেদন করছে, সবাই কত টাকা করে করছে? 15 টাকা করে। তাহলে 30,000 গুণ 15 = 4,50,000 টাকা গেল। এবার আসেন 2 নাম্বার যাবে আমরা কি করি? শেয়ার আবেদন যেটা ক্রেডিট করছিলাম ওটাকে ডেবিট পাশে নিয়ে আসি আনলাম। এবার আমরা ওদেরকে মালিক বানাবো। মালিক বানালে আমরা কি নাম দিয়ে লিখি? শেয়ার মূলধন হিসাব। মালিক বানালে আমরা কি নাম দিয়ে লিখি? শেয়ার মূলধন হিসাব। তাহলে আমরা লিখলাম শেয়ার মূলধন হিসাব। স্যার কতজনকে মালিক বানাবো আমরা? মালিক বানাতে পারবো 20,000, আবেদন করছে 30,000। তাহলে আমি কয়জন মানুষকে মালিক বানাতে পারবো? 20,000 মানুষকে মালিক বানাতে পারবো। তাহলে আমরা কি লিখবো? 20,000 গুণ অনুমোদিত মূল্য। এই জায়গাটা একটু খেয়াল করবেন স্যার। শেয়ার মূলধনে আমরা কখনো বেশি টাকা নিলেও দেখাইতে পারবো না, কম টাকা নিলেও দেখাইতে পারবো না। সবসময় যেটা সরকার থেকে পারমিশন নিয়েছিলাম ওটাকে দেখাইতে হবে। আমি আবার বলতেছি, শেয়ার মূলধনে কখনো আমরা বেশি টাকা নিলেও দেখাইতে পারবো না, কম টাকা নিলেও দেখাইতে পারবো না। যেটা সবসময় সরকার থেকে পারমিশন নিয়েছিলাম ওটাকেই দেখাইতে হবে। তাহলে আমাদের অঙ্কে শেয়ার মূলধন সরকার থেকে পারমিশন নিয়েছিলাম, প্রত্যেকটা শেয়ার আমরা 10 টাকা করে পারমিশন নিয়েছিলাম। দ্যাটস আমাকে শেয়ার মূলধনে কত গুণ করতে হবে? 10 গুণ করতে হবে। আপনি এই 10 টাকা শেয়ার যদি 100 টাকায় বিক্রি করেন, আপনি এখানে কত লিখতে পারবেন না? 100 লিখতে পারবেন না। কত লিখতে হবে? 10 লিখতে হবে। কোথায়? শেয়ার মূলধনে। তাহলে শেয়ার মূলধনে আমরা বেশি টাকা নিলেও দেখাইতে পারবো না, কম টাকা নিলেও দেখাইতে পারবো না। এটা একটু মাথার মধ্যে সেট করে রাখেন।
এরপর আসেন, তো স্যার আমরা যে বেশি টাকা নিচে আমি দেখাবো না? অবশ্যই দেখাবো। তাহলে দেখেন 10 টাকার জিনিস আমরা 15 টাকা দিয়ে বিক্রি করতেছি, মাঝখানে 5 টাকা আমার কি হয়েছে? আয় হয়েছে, ইনকাম হয়েছে, লাভ হয়েছে। তাহলে আমরা জানি আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা ক্রেডিট পাশে একটা লাইন লিখবো, শেয়ার অধিহার হিসাব। কত কি এইখানে আমরা কি করবো স্যার? যতজন মানুষ থেকে আমরা বেশি টাকা নিতে পারবো তার সাথে যত টাকা করে বেশি টাকা নিচ্ছে ওটাকে গুণ করবো। স্যার একটু দেখেন, আমার এখানে কোম্পানিতে মালিক হওয়ার জন্য আবেদন করছে 30,000 মানুষ, আমি মালিক বানাইছি 20,000 মানুষকে। এখন ওই 20,000 মানুষ থেকে আমি বেশি টাকা নিছি। কত টাকা বেশি নিছি? 5 টাকা। তো 5 টাকা মানুষ বেশি টাকাটাকে আমি 30,000 মানুষ থেকে কখনো নিতে পারবো? কখনোই পারবো না। 5 টাকাটা বেশি টাকাটা নিতে পারবো বা 5 টাকাটা বেশি নিতে পারবো কাদের কাছ থেকে? যাদেরকে আমি মালিক বানাইছি। তো কাদেরকে মালিক বানাইছি? 20,000 জনকে। তো আমরা এখানে কি গুণ করবো? 20,000 গুণ 5 সমান সমান 1 লক্ষ। এখন আমার ডেবিট আর ক্রেডিট মিলে নাই। কেন? ওই যে 30,000 মানুষ আবেদন করছে, আমি তো মালিক বানাইছি কয়জনকে? 20,000 মানুষকে। আরো কতজনকে মালিক বানায় নাই? 10,000 মানুষকে মালিক বানায় নাই। যাদেরকে মালিক বানায় নাই তাদের টাকা আমি রাখতে পারবো না, তাদের টাকা তাদেরকে ফেরত দিতে হবে। ফেরত দিতে হলে আমার ব্যাংক থেকে টাকাটা কমে যাবে গা, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। কতজনকে ফেরত দিচ্ছি? 10,000 জনকে ফেরত দিচ্ছি। কত টাকা করে? ওদের থেকে যত টাকা নিছিলাম, ওইতে কত টাকা করে নিছিলাম? 15 টাকা করে নিছিলাম, 15 টাকা করে ফেরত দিতে হবে, 1,50,000 টাকা। তাহলে ডেবিট আর ক্রেডিট মিলে গেল গা। এটা হচ্ছে অধিহার শেয়ার ইস্যু বলা থাকলে তখন আমাকে যাবে এইভাবে করতে হবে। কারো স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। অধিহারে শেয়ার ইস্যু বলা থাকলে তখন আমাকে যাবে যেটা এইভাবেই করতে হবে যদি অধিহারে বলা থাকে। একটু আগে বলছিলাম সেটা সমহার, আর এটা হচ্ছে কি হার? অধিহার স্যার। ঠিক আছে, স্ক্রিনশট যদি কারো নিতে মন চায় তাহলে নিয়ে নিতে পারেন। 1 2 3। আশা করি স্ক্রিনশট যারা নিয়েছেন তাদের বান নিয়ে, আর যারা ইচ্ছে ছিল তারা এতক্ষণ নিয়ে নিয়েছেন। এরপর আসেন স্যার আমরা এবার পরবর্তীতে যাব, পরবর্তী আরেকটা জাবেদার মধ্যে যাব এবং সর্বশেষ জাবেদার মধ্যে যাব। সেটা হচ্ছে অবহারে শেয়ার ইস্যু বলা থাকলে 10 টাকা মূল্যের 20,000 শেয়ার 2 টাকা অবহারে ইস্যু করা হলো এবং 30,000 আবেদন পাওয়া গেল। 2 টাকা অবহারে স্যার একটু দেখেন, 10 টাকা দামের একটা শেয়ার আমি 2 টাকা কম দামে কত টাকা দিয়ে বিক্রি করলাম? 8 টাকা দিয়ে। তাহলে 10 টাকা শেয়ার আমরা 8 টাকা দিয়ে বিক্রি করতেছি। 20,000 মানুষের নিকট বিক্রি করব। এই 20,000 শেয়ার হওয়ার জন্য মালিক হওয়ার জন্য আবেদন করছে কত মানুষ? 30,000 মানুষ আবেদন করছে। তাহলে স্যার একটু বলেন, প্রথমত আমরা জানি কি, যদি আমার কোম্পানির শেয়ার বিক্রয় করার জন্য আমি যখন বাজারে শেয়ারটা ছাড়বো, সবাই যখন আমার কোম্পানির শেয়ার কেনার জন্য কি করবে? আবেদন করবে, তখন আমার জাবেদা কি হবে? ব্যাংকে টাকা বেড়ে যাবে গা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কার সাথে কাকে গুণ করব? যতজন মানুষ আবেদন করবে তার সাথে যত টাকা করে আবেদন করবে। আমার অঙ্কের মধ্যে আবেদন করছে 30,000 মানুষ, কত টাকা করে আবেদন করছে? 2 টাকা কমে 8 টাকা করে আবেদন করছে। তাহলে 10,000 30,000 গুণ 8 সমান সমান 2,24,000, 2,24,000 গেল গা। আমার 1 নাম্বার জাবেদা শেষ। 2 নাম্বার জাবেদা আমরা কি করি স্যার? শেয়ার আবেদন যেটা ক্রিয়েট করছিলাম ওটাকে আমরা ডেবিট পাশে নিয়ে আসবো। এরপর আমরা কি করি? মূলধন মালিক বানাই, শেয়ার মূলধন হিসাব বসে। তাহলে আমরা কি বসাচ্ছি? শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে একটু আগে বলছিলাম কয়জনকে মালিক বানাতে পারবো? 20,000 মানুষকে মালিক বানাতে পারবো। কয়জনকে মালিক বানাবো? 20,000 মানুষকে। তার সাথে বেশি টাকা নিলেও আমরা দেখাইতে পারবো না, কম টাকা নিলেও আমরা দেখাইতে পারবো না। যত টাকা সরকার থেকে পারমিশন নিয়েছিলাম ওই টাকাটা দেখাইতে হবে। তাহলে আমরা সরকার থেকে পারমিশন নিয়েছিলাম 10 টাকা করে, তাই আমরা 10 টাকা করে দেখাবো। তো 10 টাকা করে দেখালে 2 লক্ষ টাকা। এখন প্রশ্ন হচ্ছে স্যার 10 টাকা জিনিস আমি তো বাজারে বিক্রি করছি 8 টাকা, মাঝখানে আমি 2 টাকা কম দামে বিক্রি করছি। এই 2 টাকা কম দামটাকে আমাকে দেখাইতে হবে না? অবশ্যই দেখাইতে হবে। এই যে 2 টাকা আমি কম দামে বিক্রি করছি সেটা হচ্ছে আমার জন্য কি হার স্যার? অবহার, ওয়ান কাইন্ড অফ ক্ষতি। ওটাকে আমরা ডেবিট পাশে দেখাবো, শেয়ার অবহার হিসাব ডেবিট। কত টাকা কম দামে বিক্রি করছি স্যার? আমরা 2 টাকা করে কম দামে বিক্রি করছি 20,000 মানুষ থেকে। তাহলে 20,000 গুণ 2 সমান সমান 40,000 টাকা। এখন আমার শেষ হয় আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে যারা আমার কোম্পানির শেয়ার কিনতে পারে নাই তাদেরকে ওদের টাকাটা ওদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করলে আমার কোম্পানির টাকাটা কমে যাবে গা, কমে গেলে গা ব্যাংক হিসাব কি হয় স্যার? ক্রেডিট হয়। কতজন মানুষকে আমরা টাকাটা ফেরত দিচ্ছি? 10,000 মানুষকে আমরা টাকাটা ফেরত দিচ্ছি। কত টাকা করে ফেরত দিব? ওদের থেকে যত টাকা করে নিয়েছিলাম, ওদের থেকে আমরা 8 টাকা করে নিয়েছিলাম, 8 টাকা করে ফেরত দিব। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমার আনসার। যোগ করে দেখেন, ডেবিট এবং ক্রেডিট অটোমেটিক মিলে যাবে গা। এটাই হচ্ছে স্যার আমার আনসার। কারো স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তা বলতে পারেন। কারো স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নিতে পারেন, এবং যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ঠিক আছে স্যার? সো কারো যদি প্রশ্ন থাকে তাহলে একটু বলতে পারেন, এবং যাদের স্ক্রিনশট নেওয়া দরকার আশা করি এতক্ষণ নিয়ে নিয়েছেন। ঠিক আছে স্যার? তাহলে আমি একটু করে রিভিউ করি স্যার। আজকে আমরা সারাদিন কি নিয়ে আলোচনা করলাম? আজকে আমরা মূলত হচ্ছে আপনার প্রথমত হিসাব বিজ্ঞান, দ্বিতীয় পত্রের চতুর্থ ধারা নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমাদের বেসিক ক্লাসে জানলাম, এবং যেই সমস্ত জাবেদাগুলো না জানলে আমরা অঙ্কটা করতে পারবো না ওই জাবেদাগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে স্যার? সো কারো প্রশ্ন আছে একটু জানাবেন। যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আপনার জন্য একটা জিনিস দিব, সেটা হচ্ছে এই যে
বিগ 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 একটা কি দিব স্যার, থ্যাংক ইউ। এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে আমাদের সাথে ক্লাসে রয়েছেন, অনেকক্ষণ ধরে আমাদের সাথে ক্লাসে রয়েছেন বলে আমার তরফ থেকে একটা বড় একটা বিশাল একটা কি দিব স্যার, থ্যাংক ইউ দিব। তো স্যার কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু জানাবেন। এবং আপনাদের জন্য আরেকটা কথা একটু বলে রাখি, আপনাদের জন্য আমরা আগামীকাল একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবো, বিগ একটা অ্যানাউন্সমেন্ট, বড় একটা অ্যানাউন্সমেন্ট, যেখানে আপনাদের খুব বিশাল একটা আপনারা ফেসিলিটিস পাবেন, খুব বেশি একটা কি পাবেন, আপনারা সুযোগ পাবেন। কি নিয়ে সুযোগ পাবেন আমি একটু করে হিন্টস এখনো দিব না, আপনাদের আগামীকালকে সম্পূর্ণ আমাদের লাইভ সেশনটা দেখতে হবে। সো এর আগে অ্যানাউন্সমেন্ট চলে আসবে, কখন লাইভ হবে সেটা অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তো আগামীকাল সবাই অবশ্যই আমাদের পেজে একটু কানেক্টেড থাকবেন, আমাদের জন্য একটা বিগ একটা অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে। স্যার আবেদন কম আসলে কি হবে? স্যার যদি আবেদন কম আসে, যা আবেদন আসছে ওদেরকে তো মালিক বানাতে পারবো, তাহলে ওদেরকে মালিক বানিয়ে নিবো। এবং ওটা নিয়ে আলাদা একটা টপিক আছে যেটা আমাদের অঙ্কের মধ্যে আমরা আলোচনা করবো, ওটা নিয়ে আমাদের আরেকটা টপিক আছে যেটা আমরা অঙ্কের মধ্যে আলোচনা করবো। সো স্যার আশা করি আর কোনো প্রশ্ন নাই। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আগামী কোন একটা লাইভ ক্লাসের মধ্যে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই কমার্স একাডেমি, আর্টস একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।